হ্যালো, এসএসসি 2026 এবং 27-এর প্রিয় শিক্ষার্থীর চেয়ে বেশি আসা যে প্যাসেজটি ছিল আমাদের বোর্ড কোয়েশ্চেন হিসেবে, সেই প্যাসেজটাকে আজকে ক্লাসে তোমাদেরকে সলভ করে দেখাবো। এখানকার যত এমসিকিউ ছিল, যত শর্ট কোয়েশ্চেন ছিল, প্রত্যেকটা জিনিস আমি বরাবরের মতোই তোমাদেরকে একদম হাতে কলমে কিভাবে উত্তর করতে হয়, প্রত্যেকটা প্রশ্নের অপশনগুলোর ব্যাখ্যা সহ ইনশাল্লাহ শিখিয়ে দেবো। তো চলো তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যালো, এসএসসি 2026 এবং 27-এর প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে তোমাদেরকে বিগত সালে সবচেয়ে বেশি আসা যে প্যাসেজটি ছিল আমাদের বোর্ড কোয়েশ্চেন হিসেবে, সেই প্যাসেজটাকে আজকে ক্লাসে তোমাদেরকে সলভ করে দেখাবো। এখানকার যত এমসিকিউ ছিল, যত শর্ট কোয়েশ্চেন ছিল, প্রত্যেকটা জিনিস আমি বরাবরের মতোই তোমাদেরকে একদম হাতে কলমে কিভাবে উত্তর করতে হয়, প্রত্যেকটা প্রশ্নের অপশনগুলোর ব্যাখ্যা সহ ইনশাল্লাহ শিখিয়ে দেবো। তো চলো তাহলে দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। এই যে প্যাসেজটা যেটার কথা বললাম, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স। এটা তোমাদের যারা হচ্ছে 26 তাদের বইয়ে দেখবা যে আছে ইউনিট 9 লেসন 2 এর বিতে। তো এইটা হচ্ছে তোমার দেখো কতবার আসছে আজ পর্যন্ত। লেসন নাম্বার মাঝে মাঝে এলোমেলো হয়, কিন্তু আসতে কিন্তু একবারও মিস করে না। দেখো আসছে ঢাকা বোর্ড 19-এ, ময়মনসিংহ বোর্ড আসছে 24-এ, রাজশাহীতে 25-এ আসছে, দিনাজপুরে 22-এ আসছে, আবার দিনাজপুরে 19-এও আসছে, 17-তেও আসছে। অর্থাৎ দিনাজপুর বোর্ডে আজ পর্যন্ত সবচেয়ে বেশি এসেছে। বরিশাল বোর্ড 2019-এ এসেছে, এবং এবার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এখানেও কিন্তু এসেছে। তো চলো আমরা পুরো প্যাসেজটা তোমাদেরকে আগে ভেঙে চুরে পড়াবো, তারপর সেখান থেকে আমরা কিভাবে উত্তর বের করতে হয় এটা শেখাবো। তো চলো আমাদের প্রথমেই প্যাসেজের ফার্স্ট পেজে চলে আসছি। এখানে অনেকগুলো নাম্বার করে প্যারাগ্রাফের নাম্বার দেওয়া আছে। প্রথমে আয় দেখতে পাচ্ছ, মানে 1। তো দেখি পড়ে কি বলছে। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস, একটা জাতির কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। ওকে, এই জিনিসটা প্রথম সেন্টেন্সে বলছে। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে কনস্টিটিউট, যার অর্থ হচ্ছে গঠন করা। গঠন করা কোন জিনিসটা গঠন করতেছে? অ্যাডোলেসেন্সরা, প্লুরাল আছে তাই না? অর্থাৎ অ্যাডোলেসেন্টস মানে এখানে কি বুঝাইছে? বয়সন্ধিকালের যারা ছেলে মেয়েরা, হ্যাঁ, তাদেরকে বুঝাইছে। এখানে কি বুঝাইছে? এখানে বুঝাইছে বয়সন্ধির, ঠিক আছে, বয়সন্ধির কিশোর কিশোরীরা, অথবা বয়সন্ধি না বললেও আসলে হয়। এখানে কিশোর কিশোরী মানেই আসলে বয়সন্ধিতে থাকা ছেলে মেয়েরা। সো আমরা বলতে পারি কিশোর কিশোরীরা। হ্যাঁ, কিশোর কিশোরীরা। তাহলে কি হবে? কিশোর কিশোরীরা গঠন করে এ ন্যাশনস, একটা জাতির কোর রিসোর্স, অর্থাৎ কি? মৌলিক সম্পদ বা মূল সম্পদ। কোর রিসোর্স মানে কি? মূল সম্পদ। ফর ন্যাশনাল রিনিউয়াল মানে কি? জাতীয় যেই রিনিউয়াল বা হচ্ছে রিনিউয়ালকে আমরা কি বলতে পারি? অর্থাৎ পুনর্জাগরণ, জাতীয় পুনর্জাগরণের জন্য, এবং জাতীয় যে গ্রোথ, সেই গ্রোথের জন্য। ন্যাশনাল রিনিউয়াল মানে হচ্ছে আমরা কি বলতে পারি? রিনিউয়াল মানে পুনর্জাগরণ বলতে পারি, পুনর্জাগরণ বলতে পারি, এবং গ্রোথ মানে হচ্ছে উন্নতি। তাহলে একটা জাতির যে জাতীয় পুনর্জাগরণ এবং জাতির যে হচ্ছে তোমার গ্রোথ, বা এটাকে আমরা বলতে পারি উন্নতি, এইটার জন্য একটা জাতির যে কোর রিসোর্স সেটা কি? সেটা হচ্ছে এই কিশোর কিশোরীরা, ওরাই গঠন করে। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা পড়ে কি বুঝলাম? কিশোর কিশোরীরা একটা জাতির মূল সম্পদ। কিসের জন্য? তারপরে সেটা বলা হয়েছে, আমরা পেছন দিক থেকে পড়লে আসলে বাক্যটার ভালো অর্থ পাবো। সেটা হচ্ছে কিশোর কিশোরীরা জাতীয় পুনর্জাগরণ এবং উন্নতির জন্য একটা জাতির কোর রিসোর্স বা হচ্ছে মৌলিক সম্পদ গঠন করে, মৌলিক সম্পদ গঠন করে। এটা হচ্ছে পুরো সেন্টেন্সটার মিনিং। ওকে, ওয়ার্ড বাই ওয়ার্ডও বুঝাই দিলাম। দেখো, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড। অ্যাডোলেসেন্স মূলত কি জিনিস? একটা পিরিয়ড মানে কি? একটা সময়কাল। পিরিয়ড মানে হচ্ছে সময়কাল। তাহলে অ্যাডোলেসেন্স জিনিসটা কি? অ্যাডোলেসেন্স হচ্ছে একটা সময়কাল ইন লাইফ, জীবনে একটা সময়কাল। ওয়েন, যখন, ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। দেখো, একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গাতে ট্রানজিশন হচ্ছে, তখন প্রিপোজিশন ফ্রম অ্যান্ড টু ব্যবহৃত হচ্ছে। চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে ট্রানজিশনের সময় বা হচ্ছে রূপান্তরের সময়। ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর, ঠিক আছে? অর্থাৎ অ্যাডোলেসেন্স হচ্ছে জীবনের এমন একটা সময়কাল যখন শিশুকাল থেকে অ্যাডাল্টহুড বা হচ্ছে তোমার প্রাপ্তবয়স্ক, এদিকে মানুষের কি হয়? রূপান্তর হয়, ঠিক আছে? তো অ্যাডাল্টহুড মানে হচ্ছে তোমার প্রাপ্তবয়স্ক। অ্যাডাল্টহুড মানে আমরা এটাকে বলতে পারি প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট বলা যায়, বাট অ্যাডাল্টহুডকে আমরা বলবো হচ্ছে ঠিক প্রাপ্তবয়স্ক না, এটাকে আমরা বলবো হচ্ছে পরিপক্কতা বা হচ্ছে প্রাপ্তবয়স্কতা, এই ধরনের কিছু একটা নাউন বলবো আমরা, ঠিক আছে?
তাইলে অ্যাডাল্টহুড হচ্ছে শৈশব থেকে মানুষের যেই এক কথায় এটাকে কি বলা যেতে পারে, অ্যাডাল্টহুডকে বাংলায় কি বলা যেতে পারে? অ্যাডাল্টহুডকে বাংলায় আমরা ঠিক এটার জন্য বাংলা এক্স্যাক্ট ওয়ার্ড আমি আসলে বলতে পারছি না, কারণ অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা ইংলিশটাই ভালো পারি। অ্যাডাল্টহুড মানে বড় হওয়ার যে সময়কাল, হ্যাঁ, অর্থাৎ মানুষের যে আসলে পুনর্বয়স্ক ওই সময়টা, আর মানুষের যে শৈশব, এইখান থেকে আরেকটা জায়গাতে ট্রানজিশন মানুষ এই সময়টাতে কি হয় দেখে থাকে, টেক্স প্লেস। এবং দেখো এই ট্রানজিশনটা আবার কি করে, এই যে টেক্স প্লেস, এটা সাবজেক্ট কোনটা, টেক্স প্লেস তো একটা ভার্ব যার অর্থ সংগঠিত হয়। টেক্স প্লেস এটা একটা গ্রুপ ভার্ব, এটা একটা কি, এটা মেইনলি একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে, গ্রুপ ভার্ব যার অর্থ কি সংগঠিত হওয়া, তাহলে যে জিনিসটা সংগঠিত হয়, কোন জিনিসটা, টেক্স প্লেস। তাহলে এখানে একটা দ্যাট হলে ভালো হতো, তাই না? এখানে একটা দ্যাট হলে শুনতে একটু ভালো লাগতো, যা সংগঠিত হয়, বাট সেই দ্যাটটা নাই, স্টিল মনে মনে আছে, এটাকে বলে জিরো রিলেটিভ, ঠিক আছে। যখন মনে মনে থাকে তখন এটাকে জিরো রিলেটিভ বলে। দ্যাট বলতে কাকে বুঝাইছে, এই অ্যাডোলেসেন্স, ঠিক আছে, এইকে বুঝাইছে। তাহলে অ্যাডোলেসেন্স হচ্ছে জীবনের একটা সময় যখন মানুষের চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে কি হয়, রূপান্তর হয়, টেক্স প্লেস মানে ওই যে তোমার ওই যে অ্যাডোলেসেন্স বা ওই টাইম পিরিয়ডটা, ওইটা আসলে সংঘটিত হয়। অ্যান্ড আচ্ছা, এই ট্রানজিশনটা টেক্স প্লেস হয়, ঘটে। অ্যান্ড বিহেভিয়ার্স, তাহলে এখানে সাবজেক্টটা মেইনলি ট্রানজিশন বুঝাইছে, যে টেক্স প্লেস, তাহলে কোন জিনিসটা ঘটে, রূপান্তরটা ঘটে। অ্যান্ড বিহেভিয়ার্স, এবং বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড, যখন মানুষের বিহেভিয়ার্স বা মানুষের যে ব্যবহার এবং মানুষের যেই স্টাইল, নিজস্ব যে একটা মানুষের স্টাইল থাকে, ধরন থাকে, এই জিনিসটা আর শেপ মানে গঠন করা, আর শেপড হচ্ছে প্যাসিভ, তার মানে গঠিত হয়। আর শেপড মানে কি, আর শেপড মানে হচ্ছে গঠিত হয়, এরকম। প্যাসিভ মানে হচ্ছে ওই জিনিসটা করা হয়, আর অ্যাক্টিভ মানে জিনিসটা করে, ঠিক আছে। সো কী হবে, আর শেপড মানে হচ্ছে গঠিত হয়। এই তো হয়ে গেল আমার এই পর্যন্ত। তাহলে এইটুকুর মিনিং কি দাঁড়ালো, পুরো জিনিসটা, সেন্টেন্সটা কিন্তু অনেক আগে শুরু হয়েছিল, এখানে সে শেষ হয়েছে। এখনও পর্যন্ত যেটা দাঁড়ালো, অ্যাডোলেসেন্স হচ্ছে জীবনের একটা সময় যখন মানুষের চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার যে রূপান্তরটা ঘটে থাকে। অ্যান্ড লাইফস্টাইলস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইল আর শেপ, যখন আবার একই সময় কী হয়, এবং মানুষের যে বিহেভিয়ার এবং মানুষের যে একটা স্টাইল, ওই জিনিসটাও গঠিত হয়, এমন একটা সময় হচ্ছে অ্যাডোলেসেন্স। তোমার কাছে জানতে চাইতে পারে অ্যাডোলেসেন্স কী জিনিস, তার ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, সংজ্ঞাটা এখানে দেওয়া আছে কী জিনিস। অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা ট্রানজিশন পিরিয়ড যখন মানুষের আসলে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পদার্পণ হয়, এবং এই সময় মানুষের ব্যবহারটা শেপড হয় বা গঠিত হয়। সো এখানে আমরা কী পাইছি, এখানে আমরা মেইনলি পাইছি ডেফিনেশন। পরীক্ষায় কিন্তু ডেফিনেশন চাইবে, মনে রাখবে যে অ্যাডোলেসেন্সকে তুমি হচ্ছে ডিফাইন করো, সংজ্ঞা দাও, পরীক্ষায় জানতে চাইবে 100%। দেখো, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড মানে বিশ্ব, হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্য সংস্থা, যাকে সংক্ষেপে বলা হয় হু। তাইলে অ্যাকর্ডিং টু সামন মানে হচ্ছে কারো মতে, তাইলে এখানে বোঝাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার মানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলেসেন্স, আচ্ছা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আবার অ্যাডোলেসেন্স কী জিনিস, তাদের সংজ্ঞায় দেখি। অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, অ্যাডোলেসেন্স হচ্ছে বয়সন্ধিকাল একটা সময়, হুইচ যা আসলে শেপস গঠন করে দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইভস। এখানে আসলে লিভস না, এখানে লাইভস বোঝাইছে, লাইফের প্লুরাল ফর্ম, যেটা আমি তোমাদেরকে প্রথমটাতেই দেখাইছিলাম প্যাসেজ। সো এটা লাইফের প্লুরাল ফর্ম লাইভস, এটা একটা প্লুরাল, মানে হচ্ছে ছেলে এবং মেয়েদের জীবন সমূহ, রাইট, এই জন্য এখানে লাইভস, এটা জীবন, ঠিক আছে। সো দেখো, অ্যাডোলেসেন্স হচ্ছে ওই সময় যা একটা ছেলে বা মেয়ের, একটা মেয়ে বা ছেলের জীবনকে কি করে, শেপ করে, আকার আকৃতি দেয়। হুইচ শেপস মানে হচ্ছে যা আকৃতি দেয়, যা আকৃতি দেয় কিসের, দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস, মানে হচ্ছে ছেলে মেয়েদের জীবনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের আকার আকৃতি দেয় হচ্ছে অ্যাডোলেসেন্স, ঠিক আছে। ওকে, দেয়ার আর মোর দ্যান হবে, THAN হবে, মোর দ্যান মানে দেয়ার আর মোর দ্যান 31 মিলিয়ন অ্যাডোলেসেন্স, মানে 31 মিলিয়নেরও বেশি কি আছে, 31 মিলিয়নেরও বেশি অ্যাডোলেসেন্স আছে, বা হচ্ছে তোমার কিশোর কিশোরীরা আছে ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশে কতজন কিশোর কিশোরীরা আছে, এইখান থেকে কিন্তু একটা MCQ হতেই পারে, পারে না, অবশ্যই হতে পারে, এবং একটা বোর্ডে আসছিল, তোমাদেরকে দেখাবো। তাহলে বাংলাদেশে দেয়ার আর মোর দ্যান 31 মিলিয়ন অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে কতজন অ্যাডোলেসেন্স আছে, মোর দ্যান, হ্যাঁ, মোর দ্যান 31 মিলিয়ন, এই সংখ্যাটা বেশি। এবার দেখো 31 মিলিয়ন বলতে আসলে কি বোঝায়,
1 মিলিয়ন মানে 10 লাখ, রাইট? আর 10 মিলিয়ন মানে 1 কোটি। 10 মিলিয়ন মানে 1 কোটি, তাহলে 30 মিলিয়ন মানে 3 কোটি, স্বাভাবিক। তার মানে 3 কোটি আর আরও 1 মিলিয়ন মানে কত? 3 কোটি 10 লাখের মতো, 10 লাখেরও বেশি, 3 কোটি 10 লাখেরও বেশি কিশোর কিশোরীরা আছে ইন বাংলাদেশে। এবার দেখো তারপর কি বলছে, 13.7 মিলিয়ন, 13.7 মিলিয়ন অফ দেম, মানে তাদের 13.7 মিলিয়ন আর গার্লস, মানে এই যে 31 মিলিয়ন তার মধ্যে 13.7ই কি নারী, এবং 14.3 মিলিয়ন বয়েজ, এবং দেখো 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে, আর এত হচ্ছে মেয়ে। সংখ্যাটা আমরা জানলাম ছেলে আর মেয়ে। এবার পরেরটায় চলে আসছি, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস। হ্যাঁ, এর আগে যখন অ্যাডোলেসেন্স কথাটা ব্যবহার করছিল সাবজেক্ট হিসাবে, এই একই শব্দ এখানে গ্রামারের নাটকীয় রূপ নিয়েছে কিভাবে তোমাদেরকে একটু দেখায় ভাইয়া এবং আপুরা। খেয়াল করো, অ্যাডোলেসেন্স কিন্তু এখানে সাবজেক্ট ছিল এবং তারাই কি করছে, কনস্টিটিউট করছে, এটা ভার্ব। সাবজেক্ট হিসাবে অ্যাডোলেসেন্স দেখতে পাচ্ছ, এটা একটা নাউন ছিল। কি ছিল? এটা একটা নাউন ছিল। তোমরা জানো নাউনই কেবল প্লুরাল হতে পারে, অ্যাডজেক্টিভ প্লুরাল হতে পারে না। তো অ্যাডোলেসেন্স বলতে কিশোর কিশোরীদেরকে বুঝাইছে এখানে নাউন। ওকে, আরও কোন কোন জায়গাতে অ্যাডোলেসেন্স ছিল? বাকি যে সব জায়গাতে ছিল অ্যাডোলেসেন্স, ইএনসিই ছিল, যেটা একটা নাউন, বয়সন্ধিকাল। এখানেও এটা নাউন, ঠিক আছে? এটা পরীক্ষায় আসতে পারে। বাট পরের সেন্টেন্সের মধ্যে খেয়াল করো, এর পরে যেটা আসছে অ্যাডোলেসেন্ট গার্লস, এটা কিন্তু আর নাউন নেই। গার্লস হচ্ছে নাউন এবং তার আগে বসে এটি একটি অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, ঠিক আছে? তার মানে বয়সন্ধিকালে অবস্থানরত একটা মেয়ে বা হচ্ছে একটি কিশোরী মেয়ে, এটা কি বোঝাইছে? একটি কিশোরী মেয়ে। তাহলে দেখো, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, অর্থাৎ কিশোরী মেয়ের যে সিচুয়েশন বা অবস্থা ইন বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। তাহলে এই জিনিসটা আসলে ইজ ক্যারেক্টারাইজড মানে হচ্ছে এই জিনিসটা তোমার বৈশিষ্ট্যমণ্ডিত, মানে দেখো কি বলছে, কোন জিনিসটা বৈশিষ্ট্যমণ্ডিত? ইজ ক্যারেক্টারাইজড, দিস ইজ ভার্ব। এটা সাবজেক্ট কোনটা? মেইন সাবজেক্ট হচ্ছে এই সিচুয়েশনটা, পরিস্থিতিটা। এরপরে পরিস্থিতি সম্পর্কে তোমাকে যা বলছে এগুলো সব পরিস্থিতি সম্পর্কে। তার মানে কাদের পরিস্থিতি? সেটা হচ্ছে তোমার কিশোরী মেয়েদের পরিস্থিতি। কোথায়? বাংলাদেশে। তার মানে আসলে পরিস্থিতি। তাহলে বাংলাদেশে কিশোরী নারীদের পরিস্থিতি বৈশিষ্ট্যমণ্ডিত কিসের দ্বারা? ইনইকুয়ালিটি দ্বারা। ইনইকুয়ালিটি মানে কি? মানে ইকুয়ালিটি নাই, তার মানে এটা বৈষম্য। ইনইকুয়ালিটি মানে কি বোঝায়? ইনইকুয়ালিটি মানে বৈষম্য বোঝায়। এইটার একটা সিনোনিম হইতে পারে ডিসক্রিমিনেশন। কি হইতে পারে? ডিসক্রিমিনেশন, ঠিক আছে? সিনোনিম হইতে পারে ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। আর কি হইতে পারে? তাছাড়া হতে পারে ডিসপ্যারিটি মানে হচ্ছে বৈষম্য। সো এইগুলো হচ্ছে তোমার ইনইকুয়ালিটির সিনোনিমস, ঠিক আছে? এটা মাথায় রেখো। ওকে, তাহলে বাংলাদেশে যারা কিশোরী মেয়ে তাদের অবস্থা আসলে কি দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত? এটা হচ্ছে বৈষম্য দ্বারা এবং সাবঅর্ডিনেশন মানে কি? পরনির্ভরতা দ্বারা। হ্যাঁ, পরনির্ভরতা দ্বারা আসলে কি বৈশিষ্ট্যমণ্ডিত। বেশিরভাগ কিশোরী মেয়েরাই কিন্তু পরনির্ভরশীল, রাইট? এবং বৈষম্য দ্বারাও তারা কিন্তু অনেকটা কি বৈষম্য তারা আসলে বৈশিষ্ট্যমণ্ডিত, বৈষম্য দ্বারাও। উইদিন দ্য ফ্যামিলি, পরিবারের ভেতরে, অ্যান্ড সোসাইটি, এবং সমাজের ভেতরেও কিন্তু তারা এই একই অবস্থায় থাকে। তোমার কাছে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশে মেয়েদের অবস্থা কী, তাহলে তুমি এখান থেকে তাদের সিচুয়েশনটা পাইছো। কি পাইছো? তাদের সিচুয়েশনটা পাইছো। কাদের? অ্যাডোলেসেন্ট গার্লসদের। ওকে, নেক্সট দেখো এরপরে কি বলছে, দিস ইনইকুয়ালিটি, এই যে ইনইকুয়ালিটিটা এটা লিডস টু মানে কি জানো? লিডস টু মানে হচ্ছে ঘটায়, কোনো কিছু ঘটায়। এটা কি ঘটায় অথবা কি সৃষ্টি করে বা হচ্ছে ঘটায়। এটার একটা সিনোনিম হইতে পারে, এটা গ্রুপ ভার্ব, রেজাল্ট ইন। কি হইতে পারে? রেজাল্ট ইন মানে ঘটানো, ঠিক আছে? এখানে তুমি এটাও লিখতে পারতা, লিডস টু এর জায়গায় রেজাল্টস ইন লেখা যেত, যেহেতু হচ্ছে ইনইকুয়ালিটি সিঙ্গুলার। সো এই যে বৈষম্য এটা ঘটায়, দিস ইনইকুয়ালিটি রেজাল্টস ইন বলা যেত, লিডস টু বলা যেত। সো তুমি তোমার রাইটিংয়ে কিন্তু অল্টারনেটিভলি জিনিসগুলো ইউজ করতে পারো ভার্ব হিসেবে, গ্রুপ ভার্ব। এইগুলো ইউজ করলে মার্ক বেশি পাওয়া যায়। তাহলে এই জিনিসগুলো ঘটায়। তুমি ক্রিয়েটসের জায়গায় লিডস টু বলতে পারো, তুমি রেজাল্টস ইন বলতে পারো, ঠিক আছে? সো এই কথাগুলো বললে বেশি মার্ক পাবা। ইনইকুয়ালিটি ঘটায়, কি ঘটায়? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ
তোমার চাইল্ড ম্যারেজ মানে তো বাল্যবিবাহ, তার মানে বাল্যবিবাহের যেই বিস্তৃত চর্চা এই জিনিসটা সৃষ্টি করে। তাহলে দেখো এই যে বৈষম্য জিনিসটাই কি সৃষ্টি করে? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহের বিস্তৃত চর্চা ঘটায়। কোন জিনিসটা ঘটায়? পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে ইনইকুয়ালিটি জিনিসটা। ঠিক আছে, পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হচ্ছে কোন জিনিসটা, পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হোয়াট লিডস টু চাইল্ড ম্যারেজ, এটা জিজ্ঞেস করতে পারে। চাইল্ড ম্যারেজ, কোন জিনিসটা চাইল্ড ম্যারেজ ঘটায়? ইনইকুয়ালিটিটা, যেটা পরিবারে এবং সমাজে থাকে ওই জিনিসটা, তখন এই উত্তরটুকু করলে হবে। ওকে, তাহলে কি ঘটায়? এখানে একটা জিনিসের কথা বলছে, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহের বিস্তৃত চর্চা ঘটায়। আরও কিছু জিনিস কমা দিয়ে বলা আছে, আরও কি ঘটায় দেখো, এই লিডস টু এর পরে কমা দিয়ে আরও কিছু আছে অবজেক্ট, সেটা হচ্ছে মার্জিনালাইজেশন ঘটায়। মার্জিনালাইজেশন মানে হচ্ছে তোমার প্রান্তিকীকরণ। এটাকে ঠিক প্রান্তিকীকরণ বোঝায় না, এটাকে হচ্ছে কাউকে ওই যে বলে না যে কাউকে মাইনাস করে দেওয়া, ডে বাই ডে তাকে সরায়ে দেওয়া, সো তাকে আসলে ক্ষমতাচ্যুত করা, তাই না? তাকে আসলে ক্ষমতাচ্যুত করে ঠিক এরকম বোঝায় নাই, তাকে আসলে কোণঠাসা করে ফেলা। এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? খুব সুন্দর একটা শব্দ হইতে পারে, কোণঠাসা করা। তাহলে দেখো এই জিনিসটা আসলে কি ঘটায়? বাল্যবিবাহের বিস্তৃত চর্চা ঘটায়, তারপরে হচ্ছে তোমার কোণঠাসা হওয়ার ব্যাপারটা ঘটায়, তারপর হচ্ছে এক্সক্লুশন ফ্রম হেলথ, অর্থাৎ স্বাস্থ্য থেকে বঞ্চনা ঘটায়। এক্সক্লুশন মানে হচ্ছে বঞ্চনা, মানে ওই জিনিসটা থেকে বঞ্চিত হওয়া আর কি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বঞ্চনা বলতে পারি। ফ্রম হেলথ, স্বাস্থ্য থেকে তাদেরকে বঞ্চনা ঘটায়, অ্যান্ড এডুকেশন থেকে বঞ্চনা ঘটায়, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস থেকে, অর্থাৎ অর্থনৈতিক যে সকল সুযোগ সুবিধা সেখান থেকেও কি তাদেরকে বঞ্চনা ঘটায়। অ্যান্ড ভালনারেবিলিটি মানে হচ্ছে তাদেরকে, ভালনারেবল মানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা, তার মানে হচ্ছে ভালনারেবিলিটি মানে হচ্ছে ঝুঁকি, ঠিক আছে, টু ভায়োলেন্স, এবং সংঘাতের ঝুঁকিতে তাদের সংঘাতের ঝুঁকি সৃষ্টি করে। এই যে ইনইকুয়ালিটি জিনিসটা থেকে এটা আসে। অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং সেক্সুয়ালি তাদেরকে আসলে অপব্যবহারের জিনিসগুলোও কিন্তু সৃষ্টি করে। ওকে ম্যান, আমরা কিন্তু অনেক কিছু পাইছি, ঠিক আছে। ইনইকুয়ালিটি কি সৃষ্টি করে? হোয়াট লিডস টু চাইল্ড ম্যারেজ, এটা আসতে পারে। শুধু এটা না, প্রশ্নটা রিভার্সও হইতে পারে। কীরকম? ইনইকুয়ালিটিটা কি সৃষ্টি করে? ইনইকুয়ালিটি কি সৃষ্টি করে? তখন এখান থেকে সবগুলো উত্তর হয়, কিন্তু সবগুলো উত্তর হয়, একটাও বাদ দেওয়ার কায়দা নাই। এটা আসলে চাইল্ড ম্যারেজ সৃষ্টি করে, তখন এই কথাটা আসতে পারে। তারপর তাদেরকে মার্জিনালাইজেশন করে ফেলে বা কোণঠাসা করে ফেলে। তারপর হচ্ছে এক্সক্লুশন ফ্রম হেলথ অথবা ডিপ্রাইভড অফ হেলথ, এটা সিনোনিম ইউজ করতে পারে। এক্সক্লুশন ফ্রম মানে হচ্ছে ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত করা, ঠিক আছে। তারপর হচ্ছে এডুকেশন থেকে আচ্ছা, এক্সক্লুশন ফ্রম দিয়ে আরও কিছু জিনিস অ্যাড করছে, যে কী থেকে বঞ্চনা ঘটায়। শিক্ষা থেকে বঞ্চনা ঘটায়, স্বাস্থ্য থেকে বঞ্চনা ঘটায়। তারপর হচ্ছে তোমার ইকোনমিক অপরচুনিটিস থেকে, অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চনা ঘটায়। তারপর হচ্ছে তোমার ভায়োলেন্স এবং সেক্সুয়াল যে অ্যাবিউজ, এগুলার প্রতি সংঘাত এবং সেক্সুয়াল যে অ্যাবিউজ, এগুলার ঝুঁকিতে তাদেরকে ফেলে দেয়। তাহলে এতগুলা খারাপ কাজ করে কোন জিনিসটা? মেইন কালপ্রিট হচ্ছে এখানে ইনইকুয়ালিটি জিনিসটা। এই বৈষম্য জিনিসটা থেকে এতগুলা জিনিসের সৃষ্টি হয়, ঠিক আছে। ভায়োলেন্স মানে হচ্ছে সংঘাত। কিছু গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচও দেখাই দিচ্ছি, হ্যাঁ, সংঘাত। এর মধ্যে আছে চাইল্ড ম্যারেজ, ওকে, এক্সক্লুশন, এটা নাউন, SION আছে, তোমরা খুব সহজেই বুঝবা। তারপর সাবঅর্ডিনেশন উইদিন ফ্যামিলি, ওকে। এখান থেকে এই যে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, এই জিনিসটা ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ, দেখো তো এখানে একটা প্রিপোজিশন, এখানে একটা প্রিপোজিশন, তোমাদেরকে শেখাইছি আমি, দেখবো আমার একটা নাউনের ক্লাস আপলোড হয়েছে গ্রামার ফাউন্ডেশন যে কোর্স, সেইখানে প্লেলিস্টের মধ্যে। সো এখানে আমি শেখাইছি যে দুইটা প্রিপোজিশনের মাঝখানে যদি দুটো ওয়ার্ড থাকে, সো সেক্ষেত্রে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় এবং পরেরটা নাউন হয়। তাছাড়া তোমরা যদি বুঝো যে প্র্যাকটিস এখানে নাউন, প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা, সো নাউনের আগে তাহলে অ্যাডজেক্টিভ হবে। কেমন প্র্যাকটিস? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস। অ্যান্ড কেমন দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পাই, কোয়ালিটি, ঠিক আছে, বিস্তৃত চর্চা। ওকে, সো পরে চলে আসি 3 নাম্বার প্যারাগ্রাফ, কি বলছে দেখি। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, অর্থাৎ বিবাহের যেই আইনসম্মত বয়স, আমরা এই পাশ থেকে প্রিপোজিশন দেখলে এই পাশ থেকে অর্থটা পাবো, ঠিক আছে। বাংলাদেশে বিবাহের যে লিগ্যাল এজ বা হচ্ছে তোমার আইনি বয়স বা আইনসম্মত বয়স, সেটা হলো 18 ফর গার্লস, মেয়েদের জন্য 18, অ্যান্ড 21 ফর বয়েজ, ঠিক আছে, এবং ছেলেদের জন্য 21 বছর, এটা হচ্ছে আইনসম্মত বয়স। হাউএভার, যাই হোক,
33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, অর্থাৎ 33% অ্যাডোলেসেন্ট গার্লস বা হচ্ছে কিশোরী মেয়েরা আর ম্যারিড, তাদের বিবাহ হয় বিফোর দ্য এজ অফ 15, অর্থাৎ 15 বছর বয়সের আগে ভাইয়া। 15 বছর বয়সের আগেই 33% বিয়ে হয়ে যায়, মানে 3 ভাগের 1 ভাগের বিয়ে হয়ে যায় 15 বছরের আগে। ক্যান ইউ ইমাজিন? আরও কোথায় 18 বছর। সো এইখানকার 3 বছরের ডিফারেন্স অনেক বেশি। লাইক তুমি 25 এবং 28-এর মধ্যে যত ডিফারেন্স পাবা, এই 15 থেকে 18 বছর বয়স, এই সময় কিন্তু ট্রানজিশনটা মানুষের খুব দ্রুত হয়। এই 15 বছরের একটা বাচ্চা খুবই বাচ্চা, বাট 18 বছর বয়স এই সময়ে কিন্তু মানুষের আরও বেশ পরিপক্কতা আসে, বাট সেটুকু পরিপক্কতার আসে এত শিশু মানুষের কিন্তু, শিশু মেয়ের কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড 60% বিকাম মাদারলেস, এবং 60% আসলে আচ্ছা মাদার্স বিকাম মাদার্স মানে মা হয়ে যায়। তাহলে 60% কিন্তু মা হয়ে যাচ্ছে এদের মধ্যে। হ্যাঁ, এই যে 33% যাদের বিয়ে হয়েছে তাদের ভেতর থেকে, ওই 33%-এর ভেতর থেকে ধরো 33 জন মেয়ে, 100 জনের মধ্যে 33 জন মেয়ের 15 বছরের আগে কি হয়েছে, বিয়ে হয়ে গেছে। তাহলে এই যে 33 জন মেয়ে, এদের মধ্যে আবার 60% বিকাম মাদার্স, মা হয়ে যায় 60%। 33 জনের মধ্যে অর্ধেকেরও বেশি, দ্যাট মিনস 16 যদি হয় 32, তার মানে 18 জন মেয়ে এদের মধ্যে কি হয়ে যায়, 18 জন মেয়ের বাই দ্য এজ অফ 19 বছরের মধ্যেই কি হয়ে যায়, মা হয়ে যায় এরা আবার, ঠিক আছে। রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা যায় যে, বা গবেষণা দেখেছে যে অ্যাডোলেসেন্টস, এখানে আবার অ্যাডোলেসেন্স নাউন, দেখছো কেন এখানে, এটা হচ্ছে তোমার ডিটারমাইনার, হ্যাঁ, দ্যাট, বা হচ্ছে কনজাংশন ধরতে পারো এটাকে, ঠিক আছে, এটা কনজাংশন, এখানে প্রিপোজিশন, দুইটা মাঝখানে বসলে এটা নাউন হবে। তাহলে দেখো এরপর কোনো নাউন নাই, আর একটা ক্লু, তাহলে এটা নাউনই বুঝাইছে, কিশোর কিশোরীদেরকে বোঝাইছে। তাহলে গবেষণায় দেখা গেছে কি, যে অ্যাডোলেসেন্স মানে কারা, কিশোর কিশোরীরা উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, ঠিক আছে, অর্থাৎ অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, অর্থাৎ গবেষণায় দেখা গেছে অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, অর্থাৎ হায়ার লেভেল অফ এডুকেশন মানে হচ্ছে উচ্চতর শিক্ষা, আর উইথ মানে হচ্ছে সম্পন্ন। তাহলে কি বোঝাইছে, উচ্চতর শিক্ষা সম্পন্ন কিশোর কিশোরীরা, গবেষণায় দেখা গেছে উচ্চতর শিক্ষা যোগ্যতা সম্পন্ন কিশোর কিশোরীরা অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং অতিরিক্ত ধনী ফ্যামিলি থেকে, তাহলে ওই যে উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা গবেষণা দেখে গেছে, এবং ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এবং বেশি ধনী পরিবার থেকে, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, ফ্যামিলি নাউন, তাহলে এর আগে এটা কেমন ফ্যামিলি, অ্যাডজেক্টিভ হবে এটা, ঠিক আছে। তাহলে ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ মানে অধিক ধনী পরিবার থেকে, টেন্ড টু ম্যারি, টেন্ড মানে হচ্ছে ঝোঁকে, টু ম্যারি তার মানে হচ্ছে বিয়ে দিতে ঝোঁকে, অ্যাট এ লেটার এজ মানে হচ্ছে একটু বেশি বয়সে বা পরবর্তী বয়সে বিয়ে দিতে তারা আসলে ঝোঁকে। কারা, দুই ধরনের মানুষজন হচ্ছে দেরি করে বিয়ে দেওয়ার দিকে ঝোঁকে। একটা হচ্ছে অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যাদের শিক্ষা একটু বেশি, পরিবার হয়তো গরিব কিন্তু শিক্ষা একটু বেশি, তারা একটু পরে বিয়ে করতে চাই। আর হচ্ছে ধনী ফ্যামিলি থেকে যার যেসব আছে, তাহলে দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, এখান থেকে এরা দেরি করে বিয়ে দিতে চায় বাচ্চাদেরকে। আরেকটা জায়গা আমরা পেয়েছি, সেটা হলো অ্যাডোলেসেন্স উইথ আরেক টাইপের পিপল, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন। এই দুই টাইপের মানুষ কি করে, তারা তাদের বাচ্চাদেরকে একটু লেট করে বিয়ে দিতে চায়, ঠিক আছে। এই দুইটা টাইপকে মনে রাখতে হবে ভাইয়া, ওকে। না মনে রাখলে কিন্তু পরে এবার পারবা না উত্তর করতে। লেটার এজে কারা বিয়ে দেয় এটুকুও দাগায় রাখো, যেখানে মেইন ইনসিডেন্ট হচ্ছে যে লেটার এজ বা পরবর্তী বয়সে বিয়ে দিচ্ছে কারা, লেটার এজে কারা বিয়ে দিচ্ছে, যারা একটু ধনী ফ্যামিলির, যারা একটু বেশি শিক্ষিত এরা। হ্যাঁ, রিপিট করে করে পড়াচ্ছে যাতে মনে থাকে তোমাদের। দেখো, বয়েজ ছেলেরা, হাউ এভার যাই হোক, ঠিক আছে, যাই হোক, ছেলেরা বিকাম রেডি মানে কি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায় ফর ম্যারেজ, বিয়ের জন্য, অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, ঠিক আছে। তাহলে ছেলেরা রেডি হয়ে যায় বিয়ে করার জন্য অনলি আফটার সেভারাল ইয়ার্স, ঠিক কয়েক বছর পরেই, অফ অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়স সন্ধিকালের কয়েক বছর পরেই কি হয়ে যায়, ছেলেরা রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায় বিয়ে করার জন্য, অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, এবং ইয়াং অ্যাডাল্টহুডের জন্য প্রস্তুত হয়ে যায়। দুইটা জিনিসের জন্য প্রস্তুত হয় ছেলেরা। কয়টা জিনিস, দুইটা। একটা হচ্ছে বিয়ের জন্য প্রস্তুত হয়, ওকে। আচ্ছা, তাহলে বলছে যে সেভারাল ইয়ার্স,
কোন কোন সময়ের পরে? সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্সের কয়েক বছর পরে, আর হচ্ছে ইয়াং অ্যাডাল্টহুডের কয়েক বছর পরে। ঠিক আছে, অ্যাডোলেসেন্স ধরো 18তে শেষ হয়ে গিয়েছে, তারপর থেকে কি শুরু হবে? প্রাপ্তবয়স্কতা। আর প্রাপ্তবয়স্কতার মধ্যে যখন মানুষ 18 থেকে 21-এর মধ্যে থাকে, এই যে 3 বছর, এটা তো অ্যাডাল্টহুডেরও ছোট পর্যায়। এরপরে তো অ্যাডাল্টহুডের আরও অনেক বড় পর্যায় আছে। তো এটা হচ্ছে ইয়াং অ্যাডাল্টহুড। এই ইয়াং অ্যাডাল্টহুডের ঠিক পরেই, অর্থাৎ ইয়াং অ্যাডাল্টহুড হচ্ছে 19 বছর, 20 বছর, 21 বছর, এর ঠিক পরেই, এবং হচ্ছে অ্যাডোলেসেন্সের বা হচ্ছে বয়সন্ধিকালের কয়েক বছর পরে, মানে 18 বছরের কয়েক বছর পরে, একই কথা বুঝাইছে দুইটা কথা দ্বারা। ঠিক আছে, তাহলে এই সময়ের পরেই কিন্তু কি হয়ে যায়? ছেলেরা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। ওকে, পরীক্ষা আসতে পারে ছেলেরা কখন বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন এটা বলবা। ওয়েন এ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয়, শি ইউজুয়ালি ড্রপস আউট মানে হচ্ছে ঝরে পড়া। তাহলে সে আসলে ঝরে পড়ে অফ স্কুল। ড্রপ আউটের পরে অফ হয়, ফ্রম হয় না। শুনতে মনে হয় যেন ফ্রম হবে, যে থেকে ঝরে পড়ছে। তাহলে স্কুল হতে বুঝাইতে এখানে অফ হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মাথায় রেখো। তাহলে সে সাধারণত ড্রপস আউট অফ স্কুল থেকে ঝরে পড়ে, অ্যান্ড বিগিনস, তাহলে একটা মেয়ে আফটার এ গার্ল গেটস ম্যারিড, একটা মেয়ের বিয়ের পরে সে স্কুল হতে ঝরে পড়ে, অ্যান্ড বিগিনস, এবং কি করে? শুরু করে ফুল টাইম ওয়ার্ক, অর্থাৎ পুরো সময় কাজ করা শুরু করে ইন হার ইন লজ হাউসহোল্ড, অর্থাৎ তার শ্বশুর বাড়ির ঘরের মধ্যে। হাউসহোল্ড মানে হচ্ছে ঘরের মধ্যে। তাহলে শ্বশুর বাড়ির ঘরের মধ্যে সে কি করে? সারাক্ষণ ফুল টাইম কাজ করা শুরু করে, এবং স্কুল থেকে ঝরে পড়ে বিয়ের পরে। ঠিক আছে, একটা মেয়ে ইন দ্য ইন লজ হাউস, শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজড, সে হচ্ছে কোণঠাসা হয়ে পড়ে। এটা কি বুঝাইছে? কোণঠাসা। তাহলে সে কি? কোণঠাসা থাকে। তাহলে শ্বশুর বাড়িতে সে কিন্তু কোণঠাসা থাকে। সে বিকামস ভালনারেবল, সে আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে থাকে বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভালনারেবল মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, ঝুঁকিপূর্ণ। তাহলে সে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যেটা অ্যাডজেক্টিভ ভালনারেবল। ঠিক আছে, সে আসলে কি হয়ে যায়? ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বিকামস একটা লিঙ্কিং ভার্ব, আর তোমরা জানো বি ভার্ব বা বিকামের একটা লিঙ্কিং ভার্ব, এদের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। আরও লিঙ্কিং ভার্ব আছে, তোমাদেরকে শেখাবো, নো প্রবলেম। ঠিক আছে, দেখো, শি বিকামস ভালনারেবল, সে ঝুঁকিপূর্ণ হয়ে যায় টু, ভালনারেবলের পর টু বসে, কোনো কিছুর প্রতি ঝুঁকিপূর্ণ হলে এরপর কিন্তু টু বসে। হ্যাঁ, তো টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল প্রকার অ্যাবিউজের বা সকল প্রকার অপব্যবহারের কিন্তু সে কি হয়ে যায়? ঝুঁকিতে পড়ে যায়। হ্যাঁ, সো তারপর দেখো, অ্যাবিউজ কিন্তু এইখানে নাউন, যদিও অ্যাবিউজ একটা ভার্ব, কারণ প্রিপোজিশনের পরে আছে ব্রো। প্রিপোজিশনের পরে একটাই শব্দ থাকলে সেটা কিন্তু নাউন হয়। ঠিক আছে, সো দেখো, সে আসলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় সকল প্রকার অ্যাবিউজের, ইনক্লুডিং মানে তুমি যেমন অর্থ ধরে নিতে পারো, এটা হচ্ছে সবচেয়ে সহজ। তো যেমন ডৌরি রিলেটেড ভায়োলেন্স, যেমন যৌতুক রিলেটেড ভায়োলেন্স হইতে পারে এর মধ্যে। ঠিক আছে, সো ভায়োলেন্সটা কেমন ভায়োলেন্স? যৌতুক রিলেটেড। দেখতে পাচ্ছ মাঝখানে হাইফেন দেওয়া আছে, এটা নাউনের আগে, এবং কেমন কোয়ালিটি বুঝাইছে, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, যেটাকে বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কি বলে? হাইফেন যুক্ত না, সো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এটা বুঝছো? সো কেমন ঝুঁকিতে পড়ে? ডৌরি রিলেটেড ঝুঁকিতে পড়ে। সো এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, সো দেখো, তাহলে যেমন ডৌরি রিলেটেড ভায়োলেন্স বা তোমার যৌতুক সম্পর্কিত যে সকল সংঘাত আছে, এইসবে কিন্তু তারা ঝুঁকিপূর্ণ হয়ে যায় এগুলাতে। হ্যাঁ, ওকে, তাহলে শ্বশুর বাড়িতে সে প্রথমে কোণঠাসা হয়, তারপরে সে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, বিভিন্ন ধরনের অনেক সকল প্রকার অ্যাবিউজের ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যেমন হচ্ছে একটা, তার মধ্যে একটা উদাহরণ দিছে যে ডৌরি রিলেটেড ভায়োলেন্স। ওকে, ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি, ব্রাইড মানে হচ্ছে একটা কন্যা বা কনে। ঠিক আছে, ব্রাইড মানে কনে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি, এটা একটা কনের পরিবারের জন্য। ব্রাইডস ফ্যামিলি মানে হচ্ছে কনের পরিবার, তাহলে কনের পরিবারের জন্য কমন প্র্যাকটিস, এটা এখনো পর্যন্ত ইট ইজ কমন ফর ব্রাইডস ফ্যামিলি টু পে ডৌরি, অর্থাৎ যৌতুক প্রদান করা খুবই কমন একটা প্র্যাকটিস এখনো পর্যন্ত বাংলাদেশে। ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, কি সত্ত্বেও দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, অর্থাৎ এই যে প্র্যাকটিসটা বা এই চর্চাটা, এটা আসলে কি হওয়া সত্ত্বেও, এটা ইলিগাল হওয়া সত্ত্বেও বাংলাদেশে এটা খুবই কমন না, কনের পরিবারদের জন্য যৌতুক প্রদান করা খুবই কমন, ইলিগাল হওয়া সত্ত্বেও। ইলিগাল, হ্যাঁ, জিনিসটা ইলিগাল হওয়া সত্ত্বেও। ডৌরি ডিম্যান্ডস এখানে আসলে ডিমান্ডস ভার্ব না, একটা কম্পাউন্ড নাউন। ডৌরি ডিমান্ড মানে হচ্ছে যৌতুকের দাবি। ক্যান অলসো কন্টিনিউ, কি হতে পারে?
চলমান থাকতে পারে। ডৌরি ডিমান্ড বা হচ্ছে যৌতুকের দাবি, ডিমান্ড মানে হচ্ছে এখানে দাবি, তাহলে এটা কি হবে, এটা কি বুঝাইছে, যৌতুকের দাবি। হ্যাঁ, যৌতুকের দাবি কি হতে পারে, ক্যান অলসো কন্টিনিউ, এটা আসলে চলমান থাকতে পারে আফটার দ্য ওয়েডিং, কিসের পরে, ওয়েডিংয়ের পরে, বিবাহের পরেও কিন্তু এটা চলমান থাকতে পারে। বিবাহের সময়ে যে হবে এমন না, বিবাহের পরেও চলমান থাকতে পারে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, এটা গার্লসের জায়গায় এবার ব্রাইড হয়ে গেছে, একজন কনেকে বোঝাচ্ছে। তাইলে এবার দেখো, একটি কিশোরী কনের জন্য, যেই কনের বয়স মাত্র 18 বছরের নিচে, 14-15 বছর, সেই রকম একজন কিশোরী কনের জন্যে, কিশোরী কনের জন্য, তাহলে অ্যাডোলেসেন্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর ব্রাইড হচ্ছে নাউন। কেমন কোনে, কিশোরী কনের জন্যে, ইভেন ইফ, এমনকি যদিও হার ইনলজ আর সাপোর্টিভ, তাহলে এখানে একটা মাঝখানে আবার একটা মানে ভাব যুক্ত করছে নতুন একটা, যদিও, এমনকি যদিও তার ইনলজ শ্বশুর শাশুড়িও সাপোর্টিভ হয়, তবুও অ্যাডোলেসেন্ট বলছে একজন অ্যাডোলেসেন্ট গার্লের জন্য বা নারীর কনের জন্য যদিও শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ হয়, দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক। শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ কিন্তু দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, এখানে কি থাকে, অনেক উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি থাকে। ইন টার্মস অফ মানে ক্ষেত্রে, ইন টার্মস অফ একটা তোমার এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ, যার অর্থ হচ্ছে ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ইন টার্মস অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির ক্ষেত্রে কি থাকে, অনেক উল্লেখযোগ্য কি থাকে, স্বাস্থ্য ঝুঁকি থাকে প্রেগনেন্সির ক্ষেত্রে, অ্যান্ড চাইল্ড বার্থ, এবং চাইল্ড বার্থের ক্ষেত্রে। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে এরকম যে শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ হইলেও কি ঝুঁকি থাকতে পারে, কি ঝুঁকি থাকতে পারে, ঝুঁকি থাকতে কিসের কিসের ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে, প্রেগনেন্সি আর চাইল্ড বার্থের ক্ষেত্রে কিন্তু তবুও ঝুঁকি থেকেই যায়। শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ তো কি স্বাস্থ্যের ক্ষেত্রে তো আর এটা খুব বেশি উপকারে আসবে না। ওকে, তারপরে অংশ চলো আমরা পড়ি। দেখো কি বলছে, দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, আবারও অ্যাডোলেসেন্ট ব্রাইডস বলছে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট ব্রাইডদের বেশিরভাগই অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের পরিবারেরা, আর আনইনফর্মড, মানে ইনফর্মড মানে হচ্ছে তোমার বিজ্ঞ, ইনফর্মড মানে হচ্ছে জ্ঞাত, তাইলে আসলে তারা অজ্ঞাত বা হচ্ছে অজ্ঞ বলতে পারি বা মূর্খ বলতে পারি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে অজ্ঞ বলাই ভালো, অর্থটা না হলে বিগড়ে যেতে পারে। তাহলে দেখো কি হবে, দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, বেশিরভাগ যারা কিশোরী কনে এবং তাদের পরিবারেরা, আর অজ্ঞ, তারা কি বেশিরভাগই অজ্ঞ, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অর্থাৎ তারা আসলে হয় অজ্ঞ অথবা অপর্যাপ্তভাবে জ্ঞাত, অথবা অপর্যাপ্তভাবে ইনফর্মড, মানে কি অপর্যাপ্তভাবে, এটা একটা অ্যাডভার্ব, কিভাবে অ্যাডভার্ব, কারণ এটা ইনফর্মড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হলো জ্ঞাত, তাদের অবস্থা বুঝাইছে তারা জ্ঞাত। সো এই যে তোমার হচ্ছে একটা অ্যাডজেক্টিভকে যে মডিফাই করলো সে হবে অ্যাডভার্ব, ঠিক আছে। কিভাবে সে জ্ঞাত, তারা আসলে অপর্যাপ্তভাবে জ্ঞাত। অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, অর্থাৎ প্রজনন স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ মানে কি প্রজনন স্বাস্থ্য সম্পর্কে, ঠিক আছে। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তারা হয় অজ্ঞ অথবা অপর্যাপ্তভাবে জ্ঞাত। অ্যান্ড কন্ট্রাসেপশন, এবং কি ব্যাপারে, প্রজনন স্বাস্থ্য এবং জন্ম নিয়ন্ত্রণ, কন্ট্রাসেপশন মানে কি জন্ম নিয়ন্ত্রণ, ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণ। তাহলে কোন ব্যাপারে তারা অজ্ঞ অথবা পার্শিয়ালি তারা জ্ঞাত বা হচ্ছে ইনসাফিসিয়েন্টলি জ্ঞাত, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। কোন দুটা জিনিস একটু মার্ক করে নাও, কোন দুটা জিনিস সম্পর্কে তারা অজ্ঞাত, রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য এবং হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, এই দুইটা ব্যাপারে তারা আসলে অজ্ঞ, ঠিক আছে। কারা কারা অজ্ঞ তাদের ব্যাপারটাও জেনে নাও। এটা হচ্ছে যারা অ্যাডোলেসেন্ট ব্রাইডস, ঠিক আছে, তারা এবং তাদের পরিবারেরা বেশিরভাগ কথাটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। ওকে, পরে দেখি কি বলছে। দ্য ম্যাটার্নাল মর্টালিটি মানে কি জানো, মাতৃমৃত্যু অর্থাৎ মায়ের মৃত্যু। তাহলে ম্যাটার্নাল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, মৃত্যুর আগে বসছে, কেমন মৃত্যু, ম্যাটার্নাল মৃত্যু, সো এটা অ্যাডজেক্টিভ, এবং মর্টালিটি হচ্ছে একটা নাউন, অর্থাৎ মাতৃমৃত্যুর যে হার ফর অ্যাডোলেসেন্টস, কাদের জন্য, কিশোরীদের জন্য বা কিশোরী মেয়েদের জন্য, এখানে কিশোরীদেরকে বোঝাচ্ছে যেহেতু মাতৃমৃত্যু, ছেলেরা তো হবে না, তাহলে কিশোরীদের জন্য মাতৃমৃত্যুর যে হার ইজ ডাবল, এই জিনিসটা দ্বিগুণ, দ্য ন্যাশনাল রেট, অর্থাৎ ন্যাশনাল রেটের দ্বিগুণ, এটা জাতীয় যেই হার তার চেয়ে
কিশোরীদের আসলে মাতৃমৃত্যু হার ডাবল। সাপোজ ধরো পুরো বাংলাদেশে যদি 100 জন মা মারা যায়, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক মানুষ মারা যায় মাতৃমৃত্যু হিসাবে, তাহলে 200 মারা যায় কি যারা কিশোরী তারা। বুঝতে পারছো কি পরিমাণ ঝুঁকি? ওকে, চলে আসি পরেরটাই। ওয়েন অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড, ওকে, পুলড আউট অফ মানে কি জানো? পুলড আউট অফ মানে হচ্ছে তোমার, পুলড মানে হচ্ছে টেনে বের করা, টানা। তো দরজা যখন আমরা টানি এটাকে বলা হয় পুল অ্যান্ড পুশ, তাই না? পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া। তো এখানে হচ্ছে যখন অ্যাডোলেসেন্ট গার্লসদেরকে আর পুলড আউট অফ স্কুল, যখন অ্যাডোলেসেন্ট গার্লদেরকে স্কুল হতে, এই আউট অফ মানে হচ্ছে কোনো জায়গা থেকে বুঝাইছে, অর্থাৎ স্কুল হতে তাদেরকে যখন টেনে বের করা হয়, ইদার ফর ম্যারেজ, হোক সেটা বিয়ের জন্য, অর ওয়ার্ক অথবা কাজের জন্য, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, যে কারণেই হোক, এটা হোক বিয়ের কারণে অথবা তাদের আসলে কাজের কারণে হোক, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি। স্কুল থেকে যখন তারা চলে আসে, মেয়েদেরকে যখন বিয়ের জন্য বা কাজের জন্য তাদের স্কুল থেকে টেনে বের করে নিয়ে আসা হয় বা স্কুল থেকে বের করা হয়, দে অফেন তারা প্রায় লুজ হারায়, লুজ মানে হচ্ছে হারায়, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, ঠিক আছে। আরেকটা লস আছে, এই যে লস, এটা হচ্ছে নাউন যার অর্থ হচ্ছে ক্ষতি, আর এই লুজ মানে হারানো। তারা প্রায়ই হারায় দেয়ার মোবিলিটি, মোবিলিটি মানে তাদের চলাচলের স্বাধীনতা, বা হচ্ছে তাদের, আমরা এটাকে চলাচল বলতে পারি, চলাচল, ঠিক আছে। তো দেখো তারা তাদের চলাচল হারায় যখন স্কুল থেকে তাদেরকে বের করা হয় বিয়ের জন্য বা কাজের জন্য, তারা তাদের চলাচল হারায়। মানে আগে স্কুলে যাইতো একটা চলাচল হইতো, বাট এখন আর সেই চলাচলটা হয় না। কেন? যেহেতু এখন কি করা হচ্ছে, এখন তাদেরকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে, এখন আর বের হওয়া হয় না, মোবিলিটি হারায় ফেলছে। দেয়ার ফ্রেন্ডস, সো এই মোবিলিটি কিন্তু নাউন, কেন এই যেরকম পজিটিভের পরের শব্দটা কিন্তু নাউন হয়, ঠিক আছে। তোমাদের যাদের পার্ট অফ স্পিচ চিনতে সমস্যা হয়, আমি এরকম গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচগুলো এখানে দেখাই দিব। তো দেখো, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তাহলে তারা কি কি হারায়? শুধু মোবিলিটি হারায় তা নয়, এটা এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন হতে পারে। স্কুল থেকে তাদেরকে যখন পুলড আউট করে ফেলা হয় তখন কি কি হয়? তারা তাদের আসলে কি কি হারায়? তারা তাদের মোবিলিটি হারায়, ফ্রেন্ড হারায়, আর সোশ্যাল স্ট্যাটাস হারায়। এই তিনটা জিনিস তারা হারায়। চলাচল হারায়, তাদের বন্ধু বান্ধব হারায়, আর হচ্ছে কি সামাজিক মর্যাদা। সোশ্যাল স্ট্যাটাস মানে সামাজিক মর্যাদাও তারা হারায় ফেলে, যে মেয়ে স্কুলে পড়ে না তারা সামাজিক মর্যাদা থাকে না। এবার দেখো, দ্য ল্যাক অফ মোবিলিটি মানে এই যে চলাচলের ঘাটতি, অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্লস অর্থাৎ কিশোরী মেয়েদের মধ্যে চলাচলের যে ঘাটতি, এই জিনিসটা অলসো কার্টেইলস। কার্টেইল মানে কি? কার্টেইল মানে হচ্ছে কমিয়ে দেয়, রিডিউস বলতে পারি অথবা ডিক্রিজ বলতে পারি, ঠিক আছে। রিডিউস মানে কমিয়ে দেয়, বা হচ্ছে কার্টেইলস মানে কমিয়ে দেয় দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। তাহলে কি কমিয়ে দেয়? এই যে ল্যাক অফ মোবিলিটি, এই ল্যাক অফ মোবিলিটি তাদের যে চলাচলের তাদের যে চলাচলের যে ঘাটতি, এই জিনিসটা কি কি সৃষ্টি করে? এখানে থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, চলাচলের ঘাটতি আবার কি সৃষ্টি করে। দেখো, চলাচলের যে ঘাটতি, ওইটা কিন্তু তাদের আসলে কোন জিনিসটাকে কমিয়ে দেয়? তাদের ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, এই দুটো জিনিস কিন্তু কমিয়ে দেয়। অর্থাৎ তাদের যে অর্থনৈতিক এবং অনানুষ্ঠানিক, নন ফর্মাল মানে অনানুষ্ঠানিক এডুকেশনাল অপরচুনিটিস, অর্থাৎ তাদের যে অনানুষ্ঠানিক শিক্ষামূলক যে সুযোগ সুবিধা, সেটা কমিয়ে দেয়। অনানুষ্ঠানিক শিক্ষামূলক সুযোগ সুবিধা বলতে আসলে কি বোঝায়? অনানুষ্ঠানিক শিক্ষামূলক সুযোগ সুবিধা বলতে বোঝায় যে স্কুলে গেলে আমরা টিচারদের কাছ থেকে বই খাতায় যেগুলো শিখি, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা। এর বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে, সমাজের একটা টাইপের মানুষের সঙ্গে মিশে আমাদের কিন্তু একটা সোশ্যাল স্কিল বা তোমার হচ্ছে সবার কাছ থেকে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি পাই, অনেক কিছুই কিন্তু আমরা শিখি, বন্ধু বান্ধবের কাছ থেকে লাইফ স্কিল শিখি। তো সেগুলোকে আমরা বলি হচ্ছে নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। তো এটা একটা কাইন্ড অফ অপরচুনিটি বা একটা সুযোগ। এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা হারিয়ে ফেলি, এবং অর্থনৈতিক সুযোগ সুবিধাও কিন্তু হারিয়ে ফেলি স্কুলে না যাওয়ার কারণে, ঠিক আছে। এই যে ল্যাক অফ মোবিলিটির কারণে, যেহেতু এখন আর ওইভাবে মোবিলিটি নাই, সো তাদের আসলে ইকোনমিক, দেখা গেছে যে আগে হয়তো প্যারেন্টসরা টাকা দিত স্কুল যাওয়া বাবদ বা চলাচল করা লাগতো সেই বাবদ, বাট এখন আর দিচ্ছে না, এটাই ঘটে। ওকে, সো দেখো তারপর কি আছে। মোরওভার, অধিকন্তু দে ল্যাক ইনফরমেশন, তাদের ইনফরমেশনেরও ঘাটতি থাকে। দে ল্যাক, ল্যাক এখানে ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট, সো দে ল্যাক তাদের থাকে কি থাকে? ঘাটতি থাকে, তাদের ঘাটতি থাকে ইনফরমেশনের অ্যাবাউট হেলথ ইস্যুস। হেলথ ইস্যুস সম্পর্কে ইনফরমেশনেরও ঘাটতি থাকে। আমরা কিন্তু যখন বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে মিশি তখন কিন্তু আমরা অনেকেই শেয়ার্ড নলেজ, আমরা হেলথ রিলেটেড অনেক কিছু জানতে পারি। সো এই ধরনের স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত ইনফরমেশনও কিন্তু তারা কি করে থাকে, তারা আসলে তাদের অভাব থাকে। তাহলে আরেকটা রেজাল্ট এরকম হতে পারে যে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, হেলথ ইস্যুস সম্পর্কে, স্বাস্থ্য সমস্যা সম্পর্কে তাদের ইনফরমেশনের ঘাটতি থাকে। ওকে, পরেরটায় চলে যায়। অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটা গবেষণা অনুসারে, অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্স, অর্থাৎ 5জন অ্যাডোলেসেন্সের মধ্যে, ইন 5 অ্যাডোলেসেন্স, 5জন অ্যাডোলেসেন্সের মধ্যে অনলি অ্যাবাউট 3, কেবল প্রায় 3জন, 5জনের মধ্যে প্রায় 3জন কিশোর কিশোরী
হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি, অর্থাৎ হার্ড মানে হচ্ছে দেখো হ্যাভ ইভেন হার্ড মানে শুনেছে, হিয়ার থেকে আসছে হার্ড, এখানে হ্যাভ আছে তাই এখানে V3 বসছে, সো হ্যাভের পর এখানে V3 বসছে মেইনলি, দিস ইজ অ্যান অ্যাডভার্ব ইভেন। সো বলছে যে তোমার 5 জনের মধ্যে কেবল 3 জন অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরী এমনকি শুনেছে কিসের নাম, এইচআইভি এর নাম বা এইচআইভির ব্যাপারে। সো এই যে ব্যাপারে অর্থে কিন্তু অ্যাবাউট হওয়ার কথা ছিল, বাট এখানে কি হয়েছে, অফ হয়েছে। তাহলে আমরা জানলাম যে আমরা কোনো কিছু সম্পর্কে যখন জানবো আই হ্যাভ হার্ড অফ ইট বা আই হ্যাভ হার্ড অফ এইচআইভি, এরকম হচ্ছে দে হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি। হ্যাঁ, এখানে অফ হয়, কোনো ব্যাপারে শুনলে অ্যাবাউট হয় না, এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, দেখো ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এটা আরও রিপোর্ট করা হয় যে মোর দ্যান 50%, অর্থাৎ 50%-এরও বেশি, এটা আরও এখানে উল্লেখ করা হয় যে 50%-এরও বেশি অ্যাডোলেসেন্ট গার্লস, মানে অ্যাডোলেসেন্ট গার্লস যারা তাদের 50%-এরও বেশি আর আন্ডার নরিশড, অর্থাৎ তারা আসলে অপুষ্টিতে ভুগছে, অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, এবং অ্যানিমিয়াতে ভুগছে। ঠিক আছে, সাফার মানে এখানে ভোগা, সো অ্যানিমিয়া মানে কি, অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা, একটা রোগ। ঠিক আছে, অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা। তাহলে দেখো কি বলছে, একটা রিপোর্টে বলছে 5 জনের মধ্যে 3 জন শুনছে কিসের কথা, এইচআইভির নাম, বাকি 2 জন কিন্তু শুনে নাই। আরেকটা কথা বলছে এখানে, আরেকটা রিপোর্টে বলা হয়েছে যে 50% অ্যাডোলেসেন্ট গার্লসরা আন্ডার নরিশড। আন্ডার নরিশড মানে কি, তারা আসলে পুষ্টির অভাব, আন্ডার নরিশড মানে কি, তাদের আসলে পুষ্টির অভাব। ঠিক আছে, বা অপুষ্ট, আমরা এটাকে বলতে পারি অপুষ্ট। ঠিক আছে, তা আসলে অপুষ্ট মানে পুষ্টির অভাব তাদের। ঠিক আছে, অ্যাডজেক্টিভ তো অপুষ্ট হবে। অ্যান্ড ওই যে 50%-এরও মোর দ্যান 50%, অর্থাৎ 50%-এরও বেশি মেয়েও কিন্তু ভোগে ফ্রম অ্যানিমিয়া, রক্তশূন্যতায় ভোগে। হ্যাঁ, অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি মানে কি, তোমার হচ্ছে কিশোর বয়সের যে ফার্টিলিটি ইজ অলসো হাই। ফার্টিলিটি মানে কি হচ্ছে, এখানে প্রজনন বোঝাইছে, এখানে ফার্টিলিটি মানে হচ্ছে জন্মদান বোঝাই নেই, জন্মদানের ক্ষমতা বোঝাই নেই। তাহলে কিশোর কিশোরীদের যে হচ্ছে প্রজনন, ঠিক আছে, এই জিনিসটা ইজ অলসো হাই, বাংলাদেশে কিন্তু খুবই হাই, বাংলাদেশে খুবই হাই। কিশোর কিশোরীদের প্রজনন কিন্তু হওয়ার কথা না, বাট এটা বাংলাদেশে অনেক হাই, এটা বলা হয়েছে। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি, অর্থাৎ অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি বা হচ্ছে কিশোর প্রজনন। ঠিক আছে, কিশোর প্রজনন কি বলছে এখানে, পুরোটা লাইনটা পড়ো, খুব ইন্টারেস্টিং। কিশোর প্রজননের যেই অবদান, কিশোর প্রজননের অবদান, এখানে অবদানটা ভালো অর্থে ব্যবহৃত হয়নি, খারাপ কাজেও অবদান রাখা যায়, ভালো কাজেও অবদান রাখা যায়। তো খারাপ কাজে অবদান বোঝাইছে যে কিশোর প্রজননের যে অবদান, আচ্ছা, ফার্টিলিটি রেট বলছে কিশোর প্রজননের যে হার, এটার অবদান টু দ্য টোটাল ফার্টিলিটি, অর্থাৎ মোট ফার্টিলিটিতে, অর্থাৎ দেশের যে মোট প্রজনন, সেইখানে দেশের যে মোট প্রজনন, ওইখানে তোমার কিশোর প্রজননের যেই অবদান ইনক্রিজড, এটা বৃদ্ধি পেয়েছে ফ্রম 20%। দেখো বৃদ্ধি পেয়েছে, এটাকে বৃদ্ধি পাওয়ার কথা ছিল না। কিশোর প্রজনন, মোট প্রজননে কিশোর প্রজননের, ধরো দেশের মোট প্রজনন হচ্ছে 100, এর মধ্যে কিশোর প্রজনন কি হচ্ছে, কিশোর প্রজননের হারটা বৃদ্ধি পাচ্ছে, বড়দের চেয়ে কিশোরদের প্রজননটা বেড়ে যাচ্ছে। তার মানে যেটা হওয়া উচিত না ওইটাই হচ্ছে। আর রেট ইনক্রিজড, বেড়ে গিয়েছে ফ্রম 20.3% ইন 1993, অর্থাৎ 1993 সালে 20.3 থেকে টু 24 এখানে বলছে 24.4% ইন 2007, বলছে 2007 সালে এটা কত হয়েছে 24.4, এখনো হয়তো আরও বাড়ছে বা কমছে, তো 20 থেকে 24-এ বেড়ে গেছে এই কয়েক বছরের মধ্যে। মোরওভার, পাশাপাশি নিওন্যাটাল মর্টালিটি, নিওন্যাটাল মানে কি জানো, নিওন্যাটাল মানে হচ্ছে তোমার, এটাকে আমরা বলতে পারি নবজাতক, বাংলায় কি বলতে পারি, নবজাতক মানে একেবারে ছোট যে বেবি থাকে জন্মের পর, এটাকে বলে নবজাতক। অর্থাৎ নবজাতকের মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন, এখানে শব্দটা ছিল কনসার্ন মানে হচ্ছে আরেকটা উদ্বেগের ব্যাপার, আরেকটা উদ্বেগ বা উৎকণ্ঠা বলতে পারি। তাহলে কিশোর যে নবজাতকের মৃত্যু আরও একটা কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার্স, কাদের জন্য, ইয়াঙ্গার মাদারদের জন্য, যারা তরুণ মা আছে, তরুণী মা আছেন তাদের জন্য, তরুণী যারা মা আছেন তাদের জন্য কিন্তু মাতৃমৃত্যু, শিশু মৃত্যু অর্থাৎ নিওনেটালের মৃত্যু, নবজাতকের মৃত্যু কিন্তু আরেকটা কনসার্ন, এই কথাটা এখানে বলছে। নিওনেটাল কিন্তু এখানে আরও একটা অ্যাডজেক্টিভ, মর্টালিটি নাউন, তার আগে এখানে কেমন মৃত্যু, নিওনেটাল বলছে, সো এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ম্যাটারনাল হচ্ছে মাতৃমৃত্যু, ম্যাটারনাল মর্টালিটি মাতৃমৃত্যু, আর হচ্ছে নবজাতকের মৃত্যুকে বলা হচ্ছে নিওনেটাল মর্টালিটি, এই আর কি। সো পরের প্যারাগ্রাফে চলে আসি। ওয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ, অর্থাৎ ওয়াইল মানে এখানে আসলে দো বা অলদোর মতো মিনিং দিচ্ছে, আমি পড়েই বুঝে গেছি, এটার মিনিং আসলে দো অথবা
কাইন্ডা অলদো এর মতো, ঠিক আছে। সো চলো পরেরটুকু দেখি। ওয়াইল, যদিও দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ, অর্থাৎ অ্যাডোলেসেন্ট বয়েজদের যে সিচুয়েশন বা অবস্থা ইজ সামওয়াট বেটার, কিছুটা বেটার। সামওয়াট বেটার মানে কিছুটা বেটার। এখানে বেটার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং তার কতটা বেটার, সে বেটার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে সামওয়াট, সো এটা একটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে। মনে রাখবা অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে অ্যাডভার্ব হবে, যে কিছুটা বেটার, কতটা বেটার, কিছুটা বেটার। সো দেখি, যদিও অ্যাডোলেসেন্ট বা কিশোর ছেলেদের অবস্থা কিছুটা বেটার বা কিছুটা ভালো, যদিও কিছুটা ভালো, মেনি আর, তবুও অনেকেই, মেনি আর ভালনারেবল, অনেকেই কিন্তু ভালনারেবল অবস্থায় থাকে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। মেনি এখানে একটা প্রোনাউন, মেনি এখানে একটা প্রোনাউন। তোমরা জানতে একটা সংখ্যা বোঝালে সেটা কি হয়, সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। মেনি পিপল, তখন ওই মেনিটা অ্যাডজেক্টিভ, বাট এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, সো এটা প্রোনাউন হয়ে গিয়েছে, ঠিক আছে। মেনি মানে যে অনেক ছেলেরা আছে তাদের পরিবর্তে এখানে মেনি বসছে, সো নাউনের পরিবর্তে বসছে, সো এটা প্রোনাউন। মেনি আর ভালনারেবল, অনেকেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। অ্যান্ড ল্যাক, অনেকেরই কি থাকে, ঘাটতি থাকে। দ্য পাওয়ার, অর্থাৎ ক্ষমতার ঘাটতি থাকে অনেকেরই। টু মেক ডিসিশনস, অর্থাৎ ডিসিশন নেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ঘাটতি থাকে ছেলেদের মধ্যে অনেকেরই। হ্যাঁ, অ্যাবাউট দেয়ার ওন লাইফ, তাদের নিজেদের জীবনের ব্যাপারে। বাবা মা চাপাই দিয়েছে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ও ওইটা নিয়ে পড়ে আছে, বাট ওরা আসলে নিজের ডিসিশন নেওয়ার, তাদের নিজের জীবন সম্পর্কে নিজের ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সেটার ঘাটতি থাকে। এটা কিন্তু একটা কনসার্ন, ঠিক আছে। যদিও অ্যাডোলেসেন্ট বয়দের অবস্থা কিছুটা বেটার, তবুও অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং তাদের আসলে নিজের জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, ওটার ঘাটতি থাকে। এইটা হচ্ছে তাদের প্রবলেম, ঠিক আছে। তাহলে আমরা কাদের প্রবলেম পাইলাম এখানে? অ্যাডোলেসেন্ট বয়েজদের প্রবলেমটা আসলে কী কী, ওইটা পাইলাম। তারা আসলে একটু ভালনারেবল থাকে, অ্যান্ড তাদের আসলে ল্যাক পাওয়ার অফ ডিসিশন মেকিং, ঠিক আছে। ডিসিশন মেকিংয়ের পাওয়ারের ঘাটতি থাকে কোন ব্যাপারে? তাদের নিজেদের জীবনের ব্যাপারে। মেনি বয়েজ, এইখানে কিন্তু মেনি একটা অ্যাডজেক্টিভ, জানো, এখানে মেনি একটা অ্যাডজেক্টিভ হবে। বয়েজ হচ্ছে নাউন, তার সংখ্যা বুঝাইছে, এটা একটা আবার অ্যাডজেক্টিভ এখানে, যদি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হবে। মেনি বয়েজ, অনেক ছেলেরাই, হু আর আনএবল, যারা অক্ষম, টু গো টু স্কুল, অনেক ছেলেরাই যারা স্কুলে যেতে অক্ষম, অর আর আনএমপ্লয়েড, অথবা বেকার। আনএমপ্লয়েড মানে কি? অথবা বেকার, সো এটা একটা অ্যাডজেক্টিভ, বেকার, তাদের অবস্থা বোঝাইছে ছেলেদের। অনেক ছেলেরাই যারা আসলে স্কুলে যেতে অক্ষম অথবা যারা বেকার, রিমেইন। দেখো ঘটনা হচ্ছে কি, এইখানে মারাত্মক একটা জিনিস ঘটছে, এটাকে বলে রিলেটিভ ক্লজ, এই বা অ্যাডজেক্টিভ ক্লজও বলে। এইখান থেকে এই পর্যন্ত যেটা বলছে না, পুরাটাই আসলে এই যে মেনি বয়েজ সম্পর্কে একটা তথ্য দিছে জাস্ট, বাট স্টিল এই যে মেনি বয়েজ একটা সাবজেক্ট, ও কোনো ভার্ব এখনো পর্যন্ত পায় নাই, ঠিক আছে। যেটা পাইছে সেটা হচ্ছে এই হু পাইছে, হু আর আনএবল, ঠিক আছে। তো এটা তুমি ধরো নাই, সবসময় মনে করবা রিলেটিভ ক্লজ নাই, তার আগে সাবজেক্ট থাকে এবং তারপরে মেইনলি ভার্বটা থাকে, ঠিক আছে। সো দেখো, অনেক ছেলেরাই রিমেইন থাকে, অনেক ছেলেরাই থাকে আনঅ্যাওয়্যার, কি থাকে? অসচেতন থাকে। অনেক ছেলেরাই অসচেতন থাকে। আনঅ্যাওয়্যার মানে অসচেতন, আর অ্যাওয়্যার মানে সচেতন। অফ, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদি সচেতন বা অসচেতন যেই ওয়ার্ডটা আসুক, তারপরে প্রিপোজিশন অফ বসে। হ্যাঁ, কনশাস, আনকনশাস, তারপর অ্যাওয়্যার, আনঅ্যাওয়্যার, এগুলো সবগুলোর পরেই অফ বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যান্টোনিমা, সিনোনিম একই দুইটা শব্দের পরেই আসলে সেম প্রিপোজিশনই বসে। যেমন ইউজফুল টু যেমন উপকারী, একইভাবে আমরা ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকর, অর্থাৎ অ্যান্টোনিম হয়েছে, সো সেম প্রিপোজিশন ব্যবহৃত হবে। সো দেখো, অনেক ছেলেরাই যারা আসলে স্কুলে বা যাইতে পারে না, বা যারা আসলে বেকার, রিমেইন মানে থাকে, ওই অনেক ছেলেরাই থাকে অসচেতন থাকে, অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, অর্থাৎ সামাজিক এবং স্বাস্থ্য সমস্যা সম্পর্কে তারা আসলে কি থাকে? অসচেতন থাকে, যারা স্কুলে যায় না, যারা বেকার, ঠিক আছে। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা আসলে কিসে থাকে? তারা আসলে কিছুটা ঝুঁকিতে থাকে, যে অর্থাৎ বিবেচনাযোগ্য। কনসিডারেবল মানে বিবেচনাযোগ্য, এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটার অর্থ হচ্ছে বিবেচনাযোগ্য না, কন্টেক্সচুয়ালি অর্থটা এরকম ভালো যায়, তারা আসলে কিছুটা ঝুঁকিতে থাকে। কনসিডারেবল অর্থাৎ বিবেচ্য ঝুঁকিতে থাকে, এমন ঝুঁকি যেটাকে অবশ্যই বিবেচনায় নেওয়ার যোগ্য, ঠিক আছে, বা পর্যাপ্ত বলা যেতে পারে। তাহলে তারা আসলে পর্যাপ্ত ঝুঁকিতে থাকে অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত হওয়ার। দেখো এখানে যে বিং, দেখো এম বিভার্ব প্লাস ড্রন ইনটু, হ্যাঁ, বিভার্ব বি ড্রন ইনটু, এইটা পুরোটা গ্রুপ ভার্ব, যার অর্থ হচ্ছে জড়িত হওয়া, ঠিক আছে, জড়িত হওয়া। সো এখানে বিং বসছে জাস্ট অফের পরে, প্রিপোজিশনের পরে আইএনজি হয়, তাই বি থেকে বিং বসছে। যে বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, বা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কি থাকে? জড়িত হওয়ার যথেষ্ট ঝুঁকি থাকে, কনসিডারেবল রিস্ক থাকে। তাহলে দেয়ার আর অ্যাট কনসিডারেবল রিস্ক, বা হচ্ছে কি থাকে তোমার, যথেষ্ট ঝুঁকি থাকে কি করার? ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার, ঠিক আছে। ড্রন ইনটু মানে জড়িয়ে পড়া, ওকে।
দে আর অলসো মোর লাইকলি, তারা আরও খুব সম্ভবত, মোর লাইকলি মানে হচ্ছে খুব সম্ভবত, টু গেট এক্সপোজড টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, অর্থাৎ মাদক এবং অ্যালকোহলে তারা আরও কি হয়ে যেতে পারে, খুব সম্ভবত তারা আরও মাদক এবং অ্যালকোহলে কি হয়ে যেতে পারে, আসক্ত হয়ে যেতে পারে। সো টু গেট এক্সপোজড টু সামথিং মানে হচ্ছে অ্যাডিক্টেড টু সামথিং। গেট এক্সপোজড মানে এখানে কি বুঝাইছে, অ্যাডিক্টেড। তোমরা জানো যেমন অ্যাডিক্টেডের পর টু বসে, একইভাবে গেট এক্সপোজডের পরেও কি বসছে, টু বসছে, যে কোন জিনিসটাতে আসক্ত হচ্ছে। তারা আসলে ড্রাগ এবং অ্যালকোহলে কি হয়ে যেতে পারে, আসক্ত হয়ে যেতে পারে। দ্যাটস ইট। সো চলো আমরা চলে আসছি আমাদের কিসের মধ্যে, এমসিকিউ এর মধ্যে। পুরো প্যাসেজটা পড়া শেষ এবং প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কই কি ছিল। দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড অফ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। ঠিক আছে, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে আসার অ্যাডোলেসেন্স একটা ড্যাশ পিরিয়ড। তো পিরিয়ড হচ্ছে নাউনের আগে লাগবে একটা অ্যাজেক্টিভ, সবগুলো অ্যাজেক্টিভ আছে, কনস্ট্যান্ট অ্যাজেক্টিভ। কনস্ট্যান্ট মানে কি, চলমান। আগে অর্থগুলো বুঝো, তুমি অপশনের অর্থ না বুঝলে আসলে কিছুই করতে পারবে না, সবগুলো না হোক অ্যাটলিস্ট 2-3টা জানলেই তুমি উত্তর করতে পারবে। ঠিক আছে, তো কনস্ট্যান্ট মানে চলমান, এটা একটা অ্যাজেক্টিভ। সমস্যা নেই, এটা কি চলমান কোনো পিরিয়ড কিনা দেখো তো ভাই। অ্যাডোলেসেন্স হচ্ছে একটা চলমান পিরিয়ড, এটা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার, অর্থাৎ শৈশব থেকে প্রাপ্তবয়স্কে যাওয়ার, এইটা একটা চলমান পিরিয়ড। এটা কি চলতেই থাকে? না, চলতে থাকে না। তাহলে এটা উত্তর হবে না। কেন হবে আমি দেখাই দিচ্ছি। রিগিড মানে কি জানো? রিগিড মানে হচ্ছে শক্ত বা অনমনীয়, শক্ত অথবা অনমনীয়, যেটা নমনীয় নয়, এরকম হচ্ছে জিনিসটাকে রিগিড বলে। তাহলে এটা কি কোনো রিগিড বা শক্ত পিরিয়ড কি না? না, এটা শক্ত কোনো সময় না। ফিক্সড মানে এটা কি একেবারে স্থির বা নিশ্চল কোনো সময় কিনা? অবশ্যই না, এটা একটা ট্রানজিশনাল। ঠিক আছে, এটা একটা ট্রানজিশনাল মানে হচ্ছে তোমার রূপান্তরশীল। এটা একটা রূপান্তরশীল, এটা একটা রূপান্তরশীল সময় কিন্তু। ঠিক আছে, চলো আমরা দেখে আসি রূপান্তরশীল সময় কিভাবে হইল। হ্যাঁ, সো ফ্রম চাইল্ডহুড টু, তোমার কিওয়ার্ড হচ্ছে যে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এই দেখো, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এইখানে যাওয়ার দেখো একটা ট্রানজিশন। তাহলে এটা হচ্ছে জীবনের একটা সময় যখন ইন লাইফ ওয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস, অর্থাৎ ট্রানজিশনটা আসলে ঘটে। বলছে কি, ট্রানজিশন টেক্স প্লেস মানে কি, তোমার ট্রানজিশন ঘটে, রূপান্তর ঘটে। তার মানে কি, এটা রূপান্তরমূলক একটা পিরিয়ড। সো জাস্ট প্যারাফ্রেজ করা হয়েছে, এই পিরিয়ডটাকে এখানে নিয়ে চলে আসা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থ একই আছে। সো এটা একটা আসলে কি, ট্রানজিশনাল পিরিয়ড। ওকে, আমরা পারলাম। এটা আসলে কতবার দেখো, কতগুলো বোর্ডের মধ্যে কতবার আসছে আমি ধরাইতে পারি না, দ্যাটস ওয়াই আমরা ছোট করে লিখতে হয়েছে। সো চলো পরেরটা কি বলছে, দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড। এবার বলছে দ্য ট্রানজিশন, রূপান্তর, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস ইন লাইফ, জীবনে ঘটে। তারপরে কি, জীবনে কখন ঘটে? তাহলে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে মানুষের তোমার ট্রানজিশনটা, শৈশব থেকে প্রাপ্তবয়স্কে যেই তোমার ট্রানজিশন বা রূপান্তরটা, এটা ঘটে ইন লাইফ, জীবনে ঘটে কোন সময়ে? ডিউরিং চাইল্ডহুড। শৈশব থেকে অ্যাডাল্টহুডে কি চাইল্ডহুডের সময় ঘটে? না। যারা প্রশ্ন পড়ে বোঝে না, অনেক দুর্বল স্টুডেন্ট, প্রশ্ন কি বলছে তারা এটা দাগাই দিবে যে চাইল্ডহুড আছে কিছু একটা হবে, এরকম মেরে দিছে এবং ডাবল জিরো পেয়ে গেছে প্রকারান্তরে। ঠিক আছে, সো পরেরটাই দেখি, বিফোর ডেথ, মৃত্যুর আগে কখনো শৈশব থেকে মানুষ অ্যাডাল্টহুডে যায়? এটা তো অ্যাডাল্টহুডের আগেই তো হবে, অ্যাডাল্টহুডের পরে হয় মৃত্যু, রাইট? সো হবে না। আবার মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইমও নাই। ইন অ্যাডোলেসেন্স, বয়স অন্ধিকালের সময়। হ্যাঁ, আমরা চাইল্ডহুড থেকে যখন অ্যাডাল্টহুডে যাই, আগে শিশু ছিলাম, পরে প্রাপ্তবয়স্ক, এর মাঝখানের সময়টাই কিন্তু আমাদের অ্যাডোলেসেন্স বা হচ্ছে বয়স অন্ধিকাল, এর মাঝখানের সময়টা। তাহলে এই ট্রানজিশনটা ঘটে জীবনে কখন? অ্যাডোলেসেন্সের সময়। ওয়েন দে গেট ম্যাচিউরিটি, যখন তারা ম্যাচিউরিটি হয়ে যায় তখনই তো অ্যাডাল্টহুড হয়। তার মানে এটা আসলে ট্রানজিশনাল পিরিয়ড না। তাহলে উত্তর হচ্ছে ইন অ্যাডোলেসেন্স। তুমি যদি ওই প্রথম সেন্টেন্সটাই পড়ো, খুব ভালো করে বুঝতে পারবা যে কখন আসলে হয়। দেখো, অ্যাডোলেসেন্স একটা পিরিয়ড অফ টাইম যখন ট্রানজিশনটা হয়, তাহলে কি হবে, অ্যাডোলেসেন্সের সময় হবে, এই আর কি। তো খুবই সহজ প্রশ্ন ছিল, খুবই সহজ। যারা ইংরেজি পড়ে টুকটাক বোঝো যে কি বলা হয়েছে তাদের জন্য ইজি। আর কিভাবে ইংরেজি পড়ে বুঝবা, এটা প্র্যাকটিস করতে থাকো আমার সঙ্গে সঙ্গে, ক্লাসটা করতে থাকো, বুঝবা যে কোন লাইনের মিনিং কি। ঠিক আছে, দেখো, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং। হোয়াট কুড বি মানে কি হইতে পারতো, দ্য ক্লোজেস্ট মিনিং সবচেয়ে ঘনিষ্ঠ অর্থ কোনটা হইতে পারতো, অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট। কনস্টিটিউট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্সের মধ্যে চলে যাবা, প্রথম সেন্টেন্সে। হ্যাঁ, সব খোঁজার দরকার নেই, প্রথম সেন্টেন্সের মধ্যে কনস্টিটিউট কোথায় আছে সেইখানে যাবা। কনস্টিটিউট মানে কি বুঝাইছিল ওই সেন্টেন্সের মধ্যে। অনেক সময় হয় কি, দেখা গেছে তুমি ওয়ার্ডটার মিনিং জানতা একরকম, বাট ওই সেন্টেন্সের মধ্যে বুঝাইছে অন্যরকম এবং উত্তরটাও হয়ে গেছে সেই রকম। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্যাসেজের মধ্যে কোথায় ছিল, ওইটাই সবসময় খুঁজে বের করা তোমার জন্য সেফ। কোথায় ছিল, প্রথম লাইন যেহেতু বলছে সহজ,
দেখো এই যে অ্যাডোলেসেন্স বা কিশোর কিশোরীরা গঠন করে, তো গঠন করা অর্থে এখানে কি আছে? জাতির কোর রিসোর্স গঠন করে, রাইট? গঠন করা অর্থে এখানে কি আছে আমরা চলো দেখে নেই। এখানে আছে টেক, টেক মানে নেওয়া, টেক মানে নেওয়া, নেওয়া মানে গঠন করা না। অ্যাড মানে যোগ করা, যোগ করা মানে গঠন করা না, যোগ করা মানে তো যোগ করাই। মেক মানে তৈরি করা, মেক মানে তৈরি করা, তাহলে এটা গঠন করা বোঝাইলো না। ফর্ম মানে হচ্ছে গঠন করা, ফর্ম FORM, এই ফর্ম মানে হচ্ছে গঠন করা, হ্যাঁ গঠন করা। গঠন করা অর্থে আরও কিছু শব্দ বলি, যেমন হচ্ছে ফেব্রিকেট আসতে পারে, ফেব্রিকেট মানে গঠন করা, কনসিস্ট মানে গঠন করা, কম্প্রাইজ মানে গঠন করা, কম্প্রাইজ মানে গঠন করা, এই সবগুলো অর্থে গঠন করা, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? ওকে, সো দেখো দ্য ফ্রেজ লিডস টু, লিডস টু মানে কি বুঝাইছিল এখানে, চলো তো দেখে আসি। লিডস টু মানে রেজাল্ট ইন, কিন্তু বলে দিছিলাম লিডস টু মানে হচ্ছে রেজাল্ট ইন, হ্যাঁ প্যাসেজের মধ্যে। সো লিডস ইন কোথায় আছে আমরা আগে দেখি, লিডস টু কোথায় আছে, এই যে লিডস টু, হ্যাঁ সৃষ্টি করে। তো বলছে এই যে ইনইকুয়ালিটিটা আমরা যেটা বলছিলাম যে সোসাইটি, ফ্যামিলিতে এবং সোসাইটিতে আসলে মেয়েদের প্রতি যে ইনইকুয়ালিটি থাকে, ডিসক্রিমিনেশনটা থাকে, আর তাদের যে পরনির্ভরতা থাকে, এর মধ্যে থেকে ইনইকুয়ালিটি জিনিসটা আসলে সৃষ্টি করে কি, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, এই এতগুলো সমস্যা সৃষ্টি করে। চাইল্ড ম্যারেজ সৃষ্টি করে, মার্জিনালাইজেশন সৃষ্টি করে, মানে তাদেরকে একঘরে করে ফেলা বা হচ্ছে তাদেরকে ক্ষমতাচ্যুত করে ফেলা, এই জিনিসটাকে কি করে, এই জিনিসটাকে সৃষ্টি করে। তারপর এক্সক্লুশন ফ্রম হেলথ, স্বাস্থ্য থেকে তাদেরকে বঞ্চনা সৃষ্টি করে। তারপর হচ্ছে এডুকেশন, অর্থাৎ এডুকেশন থেকে বঞ্চনা সৃষ্টি করে। অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস থেকে বঞ্চনা সৃষ্টি করে। অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স, এবং সংঘাতের প্রতি তাদেরকে ঝুঁকিতে ফেলে দেয়। অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজের ঝুঁকিতেও কিন্তু তাদেরকে ফেলে দেয়। সো এতগুলো প্রবলেম সৃষ্টি করে কোন জিনিসটা, ইনইকুয়ালিটি জিনিসটা সৃষ্টি করে। তো সৃষ্টি করা অর্থে এখানে কোনটা আছে, সৃষ্টি করা অর্থে এখানে বলছিলাম রেজাল্ট ইন বসতে পারে, ক্রিয়েটস বসতে পারে, সৃষ্টি করে। সো চলো জেনারেট হইতে পারে, ওকে। সো চলো আমরা দেখে আসি এখানে কোনটা পাইছি। রেজাল্ট ইন মানে ঘটানো, রেজাল্ট ইন মানে ঘটানো, এটাও একটা গ্রুপ ভার্ব। সো এখানে রেজাল্ট অফ বলে কিছু আসবে না, রেজাল্ট ফ্রম কিছু হবে না, রেজাল্ট টুও কিছু হবে না, রেজাল্ট ইন মানে ঘটানো, লিডস টু মানে রেজাল্ট ইন, হ্যাঁ। দেখো দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন রিফার্স টু, মার্জিনালাইজেশন মানে কাউকে হচ্ছে ক্ষমতাচ্যুত করে ফেলা। সো দেখো হোল্ডিং এ লট অফ পাওয়ার, হোল্ড মানে হচ্ছে, হোল্ডিং মানে ধারণ করা, তাহলে অনেক ক্ষমতা ধারণ করা, এটা কি হবে? এটার হোল্ডিং মানে হচ্ছে ধারণ করা, ধারণ করা, অনেক ক্ষমতা ধারণ করা কি মার্জিনালাইজেশন? হবে না। এবার দেখো বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, অর্থাৎ ডিসিশন মেকিংয়ে বা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোল্ডনেস মানে হচ্ছে সাহসিকতা, হ্যাঁ সাহসিকতা। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসিকতাকে কি বুঝাইছে না, মার্জিনালাইজেশন মানে কি বুঝাইছে? হোল্ডিং নো পাওয়ার, নো পাওয়ার মানে কোনো ক্ষমতায় না থাকা, হোল্ডিং মানে হচ্ছে তাহলে থাকা, তাহলে কোনো ক্ষমতায় না থাকা এটাকে বলে মার্জিনালাইজেশন, ঠিক আছে। পরে দেখো হ্যাভিং সিম্প্যাথি ফর আদার্স, অন্যদের জন্য দয়া থাকা, এটাকে তো আর মার্জিনালাইজেশন বলে না, ওকে। সো পরেরটায় চলে যাই। আরও প্র্যাকটিসের জন্য আমি চলো এই প্রশ্নগুলোও তোমাদেরকে সলভ করে দিই, MCQ আজকে একটু বেশি করে সলভ করি। দ্য ওয়ার্ড ওয়াইড স্প্রেড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, ওয়াইড স্প্রেড মানে ওখানে বিস্তৃত, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস, হ্যাঁ এরকম ছিল, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস মানে হচ্ছে বিস্তৃত চর্চা বা হচ্ছে অনেক বড় পরিসরে চর্চা, এরকম বুঝাইছে। লিমিটেড মানে হচ্ছে, লিমিটেড মানে সংকীর্ণ, ঠিক আছে, বা সীমা, এর সীমাবদ্ধ বলা যেতে পারে, সংকীর্ণ বা সীমাবদ্ধ, তাহলে এটা হবে না। ওয়াইড রেঞ্জিং মানে বিস্তৃত, হ্যাঁ ওয়াইড স্প্রেড মানে বিস্তৃত, এটা মানেও বিস্তৃত, ওয়াইড রেঞ্জিং। ন্যারো মানে সংকীর্ণ, ন্যারো মানে সংকীর্ণ। মাইনর মানে হচ্ছে ক্ষুদ্র, ঠিক আছে, তাহলে কোনটা হবে, যে বিস্তৃত এটাই হয় শুধু। চলো আমরা পরেরটায় চলে যাই। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কোর, কোর রিসোর্সেস ছিল, অ্যাডোলেসেন্সরা হচ্ছে একটা জাতির কোর রিসোর্স গঠন করে। সো কোর রিসোর্স মানে হচ্ছে মৌলিক সম্পদ, কোর মানে মৌলিক সম্পদ, অল্টারনেটিভ মানে বিকল্প, মানে ওদের বিকল্প ওরা আছে, এটা কিছু হইল না, এটা হবে না। তারপর কি বলছে, সাবসিডারি, সাবসিডারি মানে কি জানো, সাবসিডারি মানে হচ্ছে ঐচ্ছিক কোনো একটা ব্যাপার, মানে নিলে নিলা নাইলে না এরকম, তো এটাও তো হবে না। সেন্ট্রাল মানে হচ্ছে এটা কেন্দ্রীয়, এটা কি কোনো একটা কেন্দ্রীয় সম্পদ না, বলো হ্যাঁ মানুষের কেন্দ্রীয় সম্পদ, কিন্তু মাইনর মানে ক্ষুদ্র অলরেডি হয়ে গেছে, তো এটা হলো সেন্ট্রাল। কোর সম্পদ মানে কোর রিসোর্সেস মানে সেন্ট্রাল রিসোর্সেস, ওকে। দ্য সিনোনিম অফ লিগাল, লিগালের কি চাইছে, সিনোনিম চাইছে। ভাইয়া লিগাল মানে কি, লিগাল মানে আইনসম্মত, লিগাল মানে কি, লিগাল মানে আইন সম্মত, তাহলে তো খুবই সহজ ওয়ার্ড, আইনসম্মত। ইলিসিট মানে হচ্ছে অবৈধ, ইলিসিট মানে কি অবৈধ, আইনসম্মত কি অবৈধ হইল সিনোনিম না। ব্যান্ড মানে হচ্ছে নিষিদ্ধ, ব্যান্ড মানে কি ভাই, নিষিদ্ধ। প্রহিবিটেড মানেও নিষিদ্ধ, লফুল মানে আইনসম্মত,
তাহলে দেখো তো এটা লিগ্যাল আইনসম্মত, লফুল আইনসম্মত, এটাই হবে সিনোনিম। নেক্সট, দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট, এই যে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি আর হচ্ছে যার যে সকল অ্যাডোলেসেন্সরা উইথ হায়ার এডুকেশন টেন্ড টু ম্যারি অ্যাট লেটার এজ, অর্থাৎ তারা আসলে কি হয়, বিয়ে করতে আসলে তাদের দেরিতে বিয়ে করার ঝোঁক দেখা যায়। আর এইখানে কি বলছে, আর কাদের, এডুকেটেড ফ্যামিলি বা এডুকেটেড অ্যাডোলেসেন্স, আর হচ্ছে অ্যাফ্লুয়েন্ট বা হচ্ছে যারা একটু ধনী, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, এদেরকে আমরা রিচ বলতে পারি, ঠিক আছে। অ্যাফ্লুয়েন্ট সিনোনিম চাইছে। ডেস্টিটিউট মানে হচ্ছে বাস্তুহীন, মানে ঘর বাড়ি বাস্তু কিছুই নাই, হ্যাঁ, বাস্তুহীন, তাহলে এটা কি সিনোনিম হইল? হইল না। পুয়ার মানে গরিব, তাহলে গরিব হইল না। পোভার্টি মানে দরিদ্র, দরিদ্রতা, ঠিক আছে, তাহলে এটাও হইল না, এটাও হইল না। ওয়েল অফ মানে হচ্ছে ধনী, ওয়েল অফ মানে ধনী, ঠিক আছে, ওয়েল অফ মানে ধনী, যারা অনেক সম্পদ আছে, ওয়েল মানে সম্পদ, তো ওয়েল অফ মানে হচ্ছে ধনী। দ্য ওয়ার্ড ইকোনমিক, ইকোনমিক ক্যান বি রিপ্লেসড বাই, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক অপরচুনিটিজ, ওখানে বলা হয়েছিল কিন্তু তারা আসলে ইকোনমিক অপরচুনিটিজও হারায়, ইকোনমিক মোবিলিটি যখন হারায় তখন কিন্তু ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল বা হচ্ছে নন ফর্মাল অপরচুনিটিজ, এখানে বলছিল ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিজ, এই কথাটা বলছিল প্যাসেজের মধ্যে, খুঁজে বের করো, পাবা একদম ইজিলি, হ্যাঁ, ছোট প্যাসেজ। সো এইখানে মেইনলি অপরচুনিটিজ বা সুযোগ সুবিধা, এটা হচ্ছে আমাদের নাউন, এর আগে যা ইউজ করা হয়েছে সব অ্যাডজেক্টিভ, এর আগে যা ইউজ করা হয়েছে সব অ্যাডজেক্টিভ, খেয়াল করো। তো কেমন অপরচুনিটিজ, নন ফর্মাল এডুকেশনাল বা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ সুবিধা। আরেকটা আছে, এই দুইটা মিলে একটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ, নন ফর্মাল অপরচুনিটিজ, সরি এটা হয় না, নন ফর্মাল এডুকেশনালকে মডিফাই করছে, আবার এটাকে মডিফাই করছে, সো দুইটা মিলে নন ফর্মাল এডুকেশন, দুইটা আসলে একটা আমি বলতে পারি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে তার নাউন। তো একটা এই পাশের অংশটা অ্যাডজেক্টিভ ছিল, তাহলে অ্যান্ডের আগের অংশটাও কি হবে, ইকোনমিক একটা অ্যাডজেক্টিভ। অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ সুবিধা, দুইটাই সুযোগ সুবিধাকেই নির্দেশ করতেছে। এই নাউনের জন্য অ্যান্ডের আগে একটা অ্যাডজেক্টিভ, পরে একটা অ্যাডজেক্টিভ আছে, সো এটা আসলে অ্যাডজেক্টিভ এবং যার অর্থ হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুযোগ সুবিধা মানে টাকা পয়সা রিলেটেড সুযোগ সুবিধা। মনিটারি মানে হচ্ছে আর্থিক, মনিটারি মানে আর্থিক সুযোগ সুবিধা, ঠিক আছে, মনিটারি মানে আর্থিক। ইকোনমিক্যাল মানে কি জানো, এই তো ইকোনমিকের সঙ্গে ইকোনমিক্যাল অনেকে জড়াই ফেলবা, এটার অর্থ হচ্ছে মিতব্যয়ী। দেখো তো ভাই, কেউ একজন মিতব্যয়ী, এটা কি কোনো অর্থনৈতিক ব্যাপার না, এটা একটা মানুষের টাইপ, মানুষের কোয়ালিটি, এটার সঙ্গে কোনো সম্পর্ক না, এটা যে টেস্ট করার জন্য তোমাকে দিয়েছে, এটা অ্যাডমিশনেও আসে এই প্রশ্নটা, ইকোনমিক্যাল, হ্যাঁ, এটা অর্থ কি, ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী। আর এই যে একটা দেশের আসলে কি থাকে, ইকোনমি থাকে না, একটা দেশের থাকে ইকোনমি, ইকোনমি যার অর্থ হচ্ছে অর্থনীতি, হ্যাঁ, যেটা দেশ রিলেটেড অর্থনীতি, ঠিক আছে। আর আরেকটা আছে হচ্ছে ইকোনমিক্স, এটা হচ্ছে তোমার অর্থনীতি। দেখো অর্থ বাংলায় একই, কিন্তু এটা হচ্ছে পড়ার বিষয়, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, ইকোনমিক্স যেটা, এটা হলো একটা সাবজেক্ট পড়ার। আর ইকোনমি যেটা, এটা কোনো সাবজেক্ট না, এটা হচ্ছে দেশের অর্থনীতি, এটা দেশের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত অর্থনীতি। সো এই যে ইকোনমি বা ইকোনমিক্স, ঠিক আছে, যেটাই হোক, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইকোনমিক, অর্থনীতি থেকে আসবে অর্থনৈতিক, এটার অর্থ কি, অর্থনৈতিক ভাইয়া, ঠিক আছে। আর তার মানে অর্থনীতি থেকে যে অর্থনৈতিক আসবে, এটা হবে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হবে ইকোনমিক। আর ইকোনমিক্যাল যেটা, এটা আসলে ওইখান থেকে আসে না, এটার অর্থ হচ্ছে মিতব্যয়ী, ঠিক আছে। ওকে, দেখো চিপ, মানে হচ্ছে তোমার সস্তা, এটা তোমরা সবাই জানো, সস্তা। আরেকটা আছে ফিন্যান্সড, মানে হচ্ছে তোমার ফিন্যান্সড মানে হচ্ছে অর্থপ্রাপ্ত, ঠিক আছে, অর্থপ্রাপ্ত মানে সে অর্থপ্রাপ্ত বা ইনভেস্টমেন্ট প্রাপ্ত, এরকম বুঝাইছে। সো ইকোনমিক মানে মনিটারি হবে, অর্থপ্রাপ্ত হবে না ইকোনমিক মানে। সো চলো, বিনিয়োগপ্রাপ্ত হওয়ার কথা, বাট বিনিয়োগপ্রাপ্ত হবে না, ইকোনমিক মানে হচ্ছে আর্থিক, মনিটারি। সো দেখো একটা দেশের আর্থিক অবস্থা কি, ইকোনমিক কন্ডিশন কি, অথবা বলতে পারি মনিটারি কন্ডিশন কি বলা যাবে। সো দেখো টেক প্লেস, তাহলে ঠিক আছে, তাহলে টেক প্লেস মানে কি, ঘটা গেল। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স স্ট্যান্ডস ফর, তার সেকেন্ড সেন্টেন্সের মধ্যে ছিল, কোথায় ছিল, সেকেন্ড সেন্টেন্সের মধ্যে এই যে টেক্স প্লেস বলেই দিছে তোমাকে, কই আছে টেক্স প্লেস। তাহলে কি বলছিল এখানে, বলছিল ট্রানজিশনটা, এই যে ট্রানজিশনটা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে টেক প্লেস ঘটে এই সময়, তাহলে ঘটে, এটা কি হয়, যে এটা ঘটা বোঝাইছে। সো অকার মানে ঘটা এরকম, ঠিক আছে। সো চলো আমরা বের করে ফেলি আর কি কি আছে। অকার মানে ঘটা, অকার টেক্স প্লেস মানে এখানে ঘটে। রিকার মানে হচ্ছে পুনরায় আসা কোনো কিছু,
পুনরায় হওয়া, তার মানে ঘটা বোঝায় নাই, এগেইন কোনো কিছু হওয়া বুঝাইছে। গো টু এ প্লেস, একটা স্থানে যাওয়া হবে না, অল অফ দেম, সবার দেখো এই অল অফ দেম দেখলেই মনে করো নাকি অল অফ দেম হবে, এটাই তো ট্র্যাপ ভাই, এটা করা যাবে না, ঠিক আছে, সবগুলো বুঝতে হবে। দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স ইন দ্য লাইন 1, 1 নাম্বার লাইনে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়সন্ধিকাল, ঠিক আছে, তোমরা সবাই যে অ্যাডোলেসেন্স মানে বয়সন্ধিকাল, ক্যান বি রিপ্লেসড বাই, বয়সন্ধিকাল একটা সিনোনিম কি, পিউবার্টি মানে হচ্ছে বয়সন্ধিকাল, এটাই হবে রিপ্লেসড বাই। অ্যাডাল্টহুড মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, অ্যাডোলেসেন্স মানে প্রাপ্তবয়স্ক না, প্রাপ্তবয়স্ক আর আগের সময়, ইনফ্যান্সি মানে শৈশব, এটা হবে না। ম্যাচিউরিটি মানে হচ্ছে প্রাপ্তবয়স্কতা, এটাও হবে না, তাহলে হবে কি পিউবার্টিটা মানে বয়সন্ধিকাল। ওকে, পরে দেখো দ্য নাম্বার অফ অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অ্যাডোলেসেন্সদের নাম্বার কত, এখানে বলছে 31 মিলিয়ন, 31 মিলিয়ন। তো ভাই 31 মিলিয়ন, এখানে তো মিলিয়ন বিলিয়ন ক্রোর, ক্রোর নাই, নাই মিলিয়ন, এখন 31 মিলিয়ন সমান সমান কত কোটি, আর 3 মিলিয়ন সমান 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 হচ্ছে 3 কোটি, 10 মিলিয়নে 1 কোটি, তাহলে এখানে 3 কোটি, 3.1 ক্রোর হওয়ার কথা আছে অপশনে, অপশনে কি আছে 3.1 ক্রোর নাই, তাহলে কাছাকাছি কোনটা আছে 2.8 বিলিয়নের, বাবা মিলিয়ন, ক্রোর থেকে বিলিয়ন চলে গেছে, 100 মিলিয়নে হবে 1 বিলিয়ন, 2.8 বিলিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিলিয়ন অনেক বেশি, 28 বিলিয়ন তো আরও না, এবার 28 কোটি হইতে পারে বা 2.8 কোটি, দেখো 2.8 কোটি মানে হচ্ছে 3 আচ্ছা 10 মিলিয়ন মানে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এটাই মোটামুটি কাছাকাছি যায়, 28 কোটি কিন্তু যায় না, হ্যাঁ 28 কোটি যায় না, এটা মোটামুটি 2.8 কোটি মোটামুটি কাছাকাছি যায়। এবং চলো ওখানে যাই আমরা দেখি কত সংখ্যাটা এক্স্যাক্টলি ছিল, এক্স্যাক্টলি কত সংখ্যাটা ছিল সেটা দেখে আসি, হ্যাঁ এক্স্যাক্টলি সংখ্যাটা কত ছিল। ওকে, এইখানে বলছে সংখ্যাটা ছিল 31 মিলিয়ন, আর কি ছিল এখানে 14 মিলিয়ন, আবার বলছিল ছেলেরা, আর মেয়েরা কত 13.7, এই দুইটা যোগ দাও তো দেখো তো কি হয় ভাই, তাহলে দেখো 13.7 আর কি 14.3, তাহলে দেখো এইখানে যদি যোগ দাও 7 আর 3 10-এর 0, হ্যাঁ 10-এর 0, হাতে তোমার 1 দশমিক দাও, দেওয়ার পরে 4 আর 3 সাথে সাথে আরো 1 যোগ করো 8, ঠিক আছে, তো এগুলা কি আছে মিলিয়ন, রাইট, এগুলা কিন্তু মিলিয়ন নট কোটি। তারপরে দেখো এবার বলছে 8 হয়ে গেল, আর এখানে হলো 2, তাহলে 28 মিলিয়ন, কি পাইলাম আমরা 28 মিলিয়ন, 28 মিলিয়ন মানে কত, 20 মিলিয়ন মানে হচ্ছে 2 কোটি, 2.8 ক্রোর, তাহলে কত হবে 2.8 ক্রোর হবে, এটা একটা অঙ্ক করার বিষয় ছিল 2.8 ক্রোর, আবার নিয়ারলি কিন্তু 31 মিলিয়ন যেটা বলছে তার নিয়ারলি কিন্তু এটাই হয়। সো 28 কোটি আমরা একদম এক্স্যাক্টলি দুটাকে যোগ করলে পাইছি ঠিক ঠিক 28 কোটি, টিচার কিন্তু এই ট্রিকটাই খাটাইছে, হ্যাঁ। সো এখানে কত হবে, সরি 2.8 ক্রোর হবে, 2.8 ক্রোর যেহেতু 28 মিলিয়ন। ওকে, অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ এক্সপেরিয়েন্স, বাংলাদেশে যারা কিশোরী মেয়েরা আছে এরা কি এক্সপিরিয়েন্স করে, ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানে হচ্ছে ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন আমাদের সোসাইটিতে তারা কিন্তু ডিসক্রিমিনেশন বা ইনইকুয়ালিটি, এটাকে কি বলা যেতে পারে, ইনইকুয়ালিটি ফেস করে, ইনইকুয়ালিটি থেকে অনেক কিছু সমস্যা হয়, তাহলে অ্যাডোলেসেন্স গার্ল বাংলাদেশে কিন্তু ডিসপ্যারিটি বা হচ্ছে তারা বৈষম্য ফেস করে, এক্সপিরিয়েন্স করে, তো এটাই হবে। ইকুয়ালিটি মানে সমতা, তারা সমতা ফেস করে না, ফ্রিডম স্বাধীনতা ফেস করে না, কমফোর্ট অ্যান্ড লাক্সারিও না, অর্থাৎ আরাম এবং বিলাসবহুল কোনো কিছু কিন্তু তারা পায় না, তারা ডিসপ্যারিটি পায়, হ্যাঁ এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে। নাও ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, হিয়ার দ্য ওয়ার্ড ভালনারেবিলিটি একটা আসলে কি, দেখো ভালনারেবিলিটির পরে কি আছে, টিওয়াই আছে না, টিওয়াই বা আইটিওয়াই থাকলে এটা শিওর নাউন হয়, ঝুঁকি, হ্যাঁ, আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভালনারেবল, অ্যাডজেক্টিভ ফর্ম কি ভালনারেবল, খেয়াল করে দেখো শেষে এইবল আছে যেটা থাকলে একটা অ্যাডজেক্টিভ হয়, যেটার অর্থ ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, আর ভালনারেবিলিটি মানে শুধু ঝুঁকি, তো এটা একটা নাউন ভাইয়া, বোঝা গেছে, টিওয়াই আছে তাই। পিপল উইথ এডুকেশন অ্যান্ড ওয়েলথ, অর্থাৎ যাদের সম্পদ আছে আর যাদের শিক্ষা আছে ওই ধরনের মানুষজন, কারা, যাদের ওয়েলথ আছে আর যাদের এডুকেশন আছে ওই ধরনের মানুষজন, গেট দেয়ার অ্যাডোলেসেন্ট গার্লস ম্যারিড, অর্থাৎ তাদের অ্যাডোলেসেন্ট গার্ল বা কিশোরী মেয়েদেরকে বিয়ে দেয়, অ্যাট অ্যান কোন বয়সে বিয়ে দেয়, যাদের সম্পদ আছে যাদের শিক্ষা আছে, মনে আছে, তারা কিন্তু অ্যাট লেটার এজ দেয়, সরাসরি বলা ছিল বাট প্যারাফ্রেজ করা আছে, প্যারাফ্রেজ করা আছে সম্পূর্ণ, পিপল বলা আছে বাট ওইখানে বলছিল অ্যাডোলেসেন্ট গার্লস, এখানেই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হ্যাঁ এই টাকাওয়ালা টাকাওয়ালাদের খুঁজে বের করতে হবে, যে অ্যাফ্লুয়েন্ট বলছে কি, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ মানে কি ধনী পরিবার, তার মানে পিপল উইল, এটাকেই কি বলছে, পিপল উইথ ড্যাশ অ্যান্ড ওয়েলথ, পিপল উইথ ওয়েলথ মানে সম্পদশালী মানুষজন, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ একই কথা।
আর তার আগে কি বলছে, অ্যাডোলেসেন্স, কিশোর কিশোরী উইথ হায়ার লেভেল অফ এডুকেশন। তার মানে কি, হায়ার লেভেল অফ অ্যাডোলেসেন্স, যাদের অনেক শিক্ষা আছে, তার মানে অ্যাডোলেসেন্সরাও যদি মানুষ ধরো, তাহলে পিপল উইথ এডুকেশন, পিপল উইথ এডুকেশন অ্যান্ড ওয়েলথ, অর্থাৎ শিক্ষা আর সম্পদওয়ালা মানুষজন, তারা টেন্ড টু ম্যারি দেয়ার ম্যারি অ্যাট এ লেটার এজ, অর্থাৎ দেরি করে বিয়ে দিতে চায় তারা, তাই না, দেরি করে বিয়ে দিতে চায়। তাহলে অ্যাট অ্যান কি হবে, অ্যাট আ লেটার এজ, অ্যাট আ লেটার এজ কই আছে ভাইয়া, খুব সহজেই কিন্তু পারার কথা, তাহলে কি হবে, লেটার এজ হবে উত্তর। দেখো পরে, ওয়াই আর অ্যাডোলেসেন্স কনসিডার্ড এ নেশনস কোর রিসোর্স, অর্থাৎ কেন অ্যাডোলেসেন্টদেরকে মনে করা হয় একটা জাতির কোর রিসোর্স মনে করা হয়, সরাসরি লেখা ছিল, কি কারণে। অন অ্যাকাউন্ট অফ মানে কি জানো, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কারণে, এখান থেকে তুমি তোমার রাইটিংয়ের মধ্যে ব্যবহার করতে পারো। অন অ্যাকাউন্ট অফ মানে যা, বিকজ অফ মানেও তাই, বিকজ অফ মানেও কারণে, ওভিং টু মানেও কারণে, ওভিং টু মানেও কারণে, তারপর হচ্ছে ডিউ টু মানেও কারণে। সো এগুলার পরে নাউন ফ্রেজ হয়, কি হয়, এগুলার পরে ইউজুয়ালি নাউন ফ্রেজ হয়। আর যদি শুধু বিকজ বা সিন্স ইউজ করি, তারপর হচ্ছে আমাদেরকে একটা ক্লজ বসাতে হয়, সাবজেক্ট ভার্ব বসায়। ওকে, সো এখানে ফর মানে হচ্ছে অনেক সময় কারণে বোঝায়, তাহলে দেখো অ্যাজ মানেও তাই, কিন্তু এরপর একটা সাবজেক্ট ভার্ব থাকে এরকম। আর দেখবে এরপরে কি থাকে, যে দে আর ইনডোমিনেট, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব নাই, দে আর ইনডোমিটেবল স্পিরিট, তাদের ইনডোমিটেবল স্পিরিটের কারণে। এটা খুব ভালো কথা, বাট প্যাসেজে কি এটা বলা আছে, না থাকলে এটা উত্তর হবে না। তাদের অদম্য যেই স্পিরিট বা প্রাণ শক্তি, এটার কারণেই কি আসলে তারা কোর সম্পদ কিনা, ভালো কথা। সুকান্ত ভট্টাচার্য, সে 18 বছর বয়সের কথা মনে পড়ে গেল কবিতার, কিন্তু এটা উত্তর হবে না, কেন, কারণ প্যাসেজে এটা ডিরেক্ট বলা নাই। বলছে অ্যাজ দে আর দ্য সিম্বল অফ এনার্জি, যেহেতু তারা শক্তির প্রতীক, এটাও তো সুকান্ত ভট্টাচার্যের তাই পড়েছি, বাট এগুলো উত্তর হবে না। ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, সরাসরি এটা বলা ছিল ওই লাইনের মধ্যে, দেখে আসো প্রথম লাইনের মধ্যে, এই যে ন্যাশনাল কোর রিসোর্স কথাটা প্রথম সেন্টেন্সের মধ্যে যেখানে আছে, ওইখানে কিসের জন্য জল আছে, ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, অর্থাৎ জাতির যেই তোমার পুনর্জাগরণ এবং জাতির যেই গ্রোথ, তার জন্য কি দরকার, তার জন্য এরা আসলে এদেরকে মনে করা হয় কোর রিসোর্স। ওকে, তাহলে বাকিগুলো হলো না, বিকজ অফ মানে কারণে, কিসের কারণে, লয়ালটি টু দ্য নেশন, জাতির প্রতি লয়ালটি, এটাও ভালো কথা, বাট উত্তর হবে না, সব ভালো কথাই উত্তর হয় না ভাইয়া। দ্য ওয়ার্ড কনস্টিটিউট মেনশন ইন দ্য প্যাসেজ, কনস্টিটিউট মানে কি ভাইয়া, কনস্টিটিউট মানে গঠন করা, তোমরা জানো। ব্রেকআপ মানে ভেঙে ফেলা, এটাও হবে না, বা সম্পর্ক ভেঙে ফেলা। স্ক্যাটার মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, তাহলে এটাও হবে না। এটা কি, চূর্ণ বিচূর্ণ করা মানে একদম ভেঙে চুরে টুকরা টুকরা করে ফেলা, চূর্ণ বিচূর্ণ করা, এটা হবে না। ডিসপার্স মানে ডিসপার্স মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে ফেলা, চূর্ণ বিচূর্ণ করা, হবে না। কম্প্রাইজ মানে গঠন করা, কনস্টিটিউট মানে গঠন করা, পড়াইছিলাম, ঠিক আছে। কনসিস্ট মানে গঠন করা, এটা হবে। নিওন্যাটাল ক্লোজলি রিলেটেড টু, নিওন্যাটাল মানে হচ্ছে যারা নবজাতক, এ নিউবর্ন বেবি, নিওন্যাটাল মানে নিউবর্ন বেবি, মাদার না, ডিজিজ না, রোগ না, তো অ্যান অ্যাডোলেসেন্ট না, এটা কোনো অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরীও না, তাহলে কি হবে, নিওন্যাটাল মানে নিউবর্ন বেবি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইলিগাল ইন দ্য প্যাসেজ রেফার টু, ইলিগাল মানে কি, বিপরীত শব্দ চাই না, ইলিগাল মানে বেআইনি, বেআইনি, এটাকে কি বলা যেতে পারে, অথরাইজড মানে হচ্ছে, অথরাইজড মানে যে জিনিসটা অনুমোদিত, তাহলে অনুমোদিত না। লফুল মানে আইনসম্মত, চাইছে বেআইনি, তাহলে এটাও হবে না, ঠিক আছে। আনলফুল, হ্যাঁ বেআইনি, ইলিগাল মানে বেআইনি, এটা মানেও বেআইনি, মাথায় রাখতে হবে শব্দটা কি আর চাইছে কি। অনেক সময় মনে হতে পারে ভাই এটা লিগাল, তাড়াহুড়োর বসে এটা পড়ে ফেলবা লিগাল, পরে উত্তর দিয়ে দিবা লফুল, ঠিক আছে। এটা বলছে ইলিগাল মানে কি, ইলিগাল মানে অথরাইজড না। লেজিটিমেট মানে হচ্ছে আইনসম্মত করা, এটা লিগালের ভার্ব, লিগাল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর ভার্ব ফর্ম হচ্ছে যে লেজিটিমেট বা হচ্ছে আইনসম্মত করা, আইনসম্মত করা বা বৈধ করা, ঠিক আছে, লেজিটিমেট। সেটাও হবে না, তো অবৈধ, আনলফুল, এটা হবে উত্তর। হোয়াট ইজ দ্য কমন ভিউ অফ গার্লস, অর্থাৎ মেয়েদের কমন ভিউ কি, বা মেয়েদের প্রতি কমন দৃষ্টি কি, ওয়েন দে গেট ম্যারিড, তাদের যখন বিয়ে দেওয়া হয়, মেয়েদের প্রতি কমন ভিউ কি, একটু পড়ো বুঝবা। দে গেট অপরচুনিটি ফর হায়ার এডুকেশন, তারা উচ্চশিক্ষার সুযোগ পায়, দে গেট অপরচুনিটি, তারা সুযোগ পায়, অপরচুনিটি মানে সুযোগ, ফর হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের সুযোগ পায়, এটাই কি কমন ভিউ, তাদের প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গি না। দে ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল অ্যান্ড বিগিন ফুল টাইম ওয়ার্ক ইন দেয়ার ইনলজ হাউস হোল্ড, এই হচ্ছে তাদের দশা, তাদের দৃশ্য। কমন ভিউ অফ, কমন ভিউ মানে তাদের কমন দৃশ্য, মেয়েদের কমন দৃশ্য কি, তাদের যখন বিয়ে হয়ে যায়। ওয়েন দে গেট ম্যারিড, এই কথাটা সরাসরি প্যাসেজের মধ্যে ছিল, যখন তাদের বিয়ে হয়ে যায় অথবা কাজে যায়, তখন কিন্তু তারা স্কুল থেকে ঝরে পড়ে এবং ফুল টাইম ওয়ার্ক শুরু করে কোথায়, ইনলজ হাউস, ঠিক আছে, এইখানে। দে ইউজুয়ালি, এটা তাহলে আর বাকিগুলো হইল না, বাকিগুলো আর হবে না। তো দেখো ভাইয়া, প্রথম প্রশ্নটার মধ্যে কি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তুমি কি বোঝো, বাই অ্যাডোলেসেন্স মানে কি, অ্যাডোলেসেন্স দ্বারা, অ্যাডোলেসেন্স দ্বারা তুমি কি বুঝো,
তোমার কাছে যদি কখনো এরকম প্রশ্ন করা হয় অ্যাডোলেসেন্স দ্বারা কি বুঝো, অথবা জিজ্ঞেস করা হয় অ্যাডোলেসেন্সকে ডিফাইন করো, ডিফাইন অ্যাডোলেসেন্স, অথবা বলতে পারে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডোলেসেন্স, এক্সপ্লেইন অ্যাডোলেসেন্স, সো এই ধরনের কথাবার্তা যদি থাকে তার মানে ওই জিনিসটা সংজ্ঞা চাইছে তোমার কাছে। সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কিছু ভার্ব ব্যবহার করতে হয়, যেমন ধরো অ্যাডোলেসেন্স তুমি বলতে পারো এই ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব দিচ্ছি স্ট্যান্ড ফর, হ্যাঁ তুমি টেন্স অনুযায়ী এটাকে চেঞ্জ করে নিতে পারো, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে এখানে স্ট্যান্ডস ইস দরকার হলে দিতে পারো, সিঙ্গুলার হলে, না হলে না দিতে পারো। বাট আমি তোমাকে ভার্বগুলো দেখাচ্ছি। স্ট্যান্ড ফর ইউজ করতে পারো, তারপর হচ্ছে রেফার টু ব্যবহার করতে পারো, হ্যাঁ রেফার টু, এই দুইটা ভার্বই সব থেকে ভালো। তুমি মিনস টিনস এগুলো না ব্যবহার করাই ভালো এই যুগে এসে, ঠিক আছে? এখন তো এইচএসসিতে পড়ো, একটু অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতে হবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যাডোলেসেন্স? তাহলে আমরা চলো অ্যাডোলেসেন্স ওয়ার্ডটাকে আগে নেই। অ্যাডোলেসেন্স, ওকে অ্যাডোলেসেন্স, ঠিক আছে নিলাম, এটা একটা সিঙ্গুলার নাম্বার, তো আমরা নিব হচ্ছে স্ট্যান্ডস ফর, ওকে অ্যাডোলেসেন্স বলতে বোঝায়, কি বোঝায় অ্যাডোলেসেন্স বলতে? আমরা প্যাসেজ থেকে চলো কিছু কিওয়ার্ড সিলেক্ট করি, যেইগুলো এনে আমরা অ্যাডোলেসেন্স কাকে বলে লিখবো। বাট মেক শিওর এই যে অ্যাডোলেসেন্স বলতে তুমি কি বুঝো এটা জানতে চাইছে, তাই হুবহু কপি করা যাবে না, চেষ্টা করতে হবে এটাকে নিজের মতো করে মডিফাই করার। হ্যাঁ চলো আমরা দেখি কি ছিল অ্যাডোলেসেন্স, কি জিনিস আগে, তারপর মডিফাই করার চেষ্টা করবো। মডিফাই করা হচ্ছে পরের ধাপ, আগে দেখি আমরা অ্যাডোলেসেন্স জিনিসটা কি ওইটা খুঁজে পাই কিনা। হ্যাঁ একেবারে ফার্স্ট পেজে চলে যাও, অ্যাডোলেসেন্সের সংজ্ঞা তুমি পেয়ে যাবা প্রথম পেজের মধ্যে। এই যেখানে বলছিলাম ডেফিনেশনটা এইখানে আছে, অ্যাডোলেসেন্স হচ্ছে একটা পিরিয়ড ইন লাইফ। হ্যাঁ তুমি যখন উত্তর লিখবা তখন পিরিয়ড অফ টাইম লিখতে পারো, অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ টাইম ওয়েন, যখন কি হয় ট্রানজিশন এখান থেকে এখানে অ্যাডাল্টহুডে চলে আসে, টেক্স প্লেস মানে হচ্ছে ঘটে, ট্রানজিশন ঘটে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে, অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল আর শেপড, অর্থাৎ এই সময় কিন্তু মানুষের ব্যবহার আর মানুষের যে লাইফস্টাইল এটাও কিন্তু কি হয় গঠিত হয়। তার মানে আমি দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে বিহেভিয়ার লাইফস্টাইল এখানে শেপড হয়, আর একটা হচ্ছে চাইল্ডহুড থেকে মানুষ অ্যাডাল্টহুডে যাত্রা করে, তাই না? এই তো ট্রানজিশন হয় বা রূপান্তর হয়, এইটাকেই আমি একটু ঘুরায় চাইলে তো লিখতেই পারি। দেখো তো কীভাবে লিখতে পারি, মানুষ শৈশব থেকে তোমার হচ্ছে তার প্রাপ্তবয়স্কতার দিকে কি করে, শৈশব থেকে প্রাপ্তবয়স্কতার দিকে সে আসলে পদক্ষেপ বাড়ায় বা পা বাড়ায়, এই তো। তাহলে অ্যাডোলেসেন্স স্ট্যান্ডস ফর, আমরা প্রথমে বলেছিলাম এ পিরিয়ড, তাই না? এ পিরিয়ড ইন লাইফ না বলে এ পিরিয়ড অফ টাইম বলতে পারি, পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট সময়কাল, একটা নির্দিষ্ট সময়কাল। এরপরে বলতেছি ওয়েন, যখন পিপল, ঠিক আছে যখন পিপল বলবো, স্টেপ যখন মানুষ পদক্ষেপ নেয়, স্টেপ যখন মানুষ স্টেপ, আমরা চাইলে আগে কোন জায়গাতে যাই তারপর কোথা থেকে আসলে এটা লিখতে পারি, যেমন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড ছিল না, তাহলে আমরা আগে স্টেপ টুয়ার্ডস, ঠিক আছে আমরা টুয়ার্ডস লিখবো, টুয়ার্ডস মানে দিকে, স্টেপ টুয়ার্ডস অ্যাডাল্টহুড এটাকে চাইলে আগে লিখতে পারি, অ্যাডাল্টহুডের দিকে তারা আসলে স্টেপ পা বাড়ায়, কোত্থেকে বা তারপরে লিখতে পারি যে ফ্রম কোত্থেকে, ফ্রম হচ্ছে লিখলাম চাইল্ডহুড, ঠিক আছে ফ্রম চাইল্ডহুড, ওকে। তাহলে অ্যাডোলেসেন্স বলতে বোঝায় একটা পিরিয়ড অফ টাইম যখন মানুষ অ্যাডাল্টহুডের দিকে পা বাড়ায় চাইল্ডহুড থেকে, ঠিক আছে। তারপর তুমি বলতে পারো ইট ইজ অলসো, তাই না, এটা বলতে পারো ইট ইজ অলসো তুমি যেটা জানতা, নোন অ্যাজ পিউবার্টি, ঠিক আছে, ইট ইজ অলসো নোন অ্যাজ পিউবার্টি এটা পিউবার্টি নামেও পরিচিত, এর আরেকটা নাম আছে অ্যাডোলেসেন্সের। ওকে আমি আরেকটু রিলেটিভ ক্লজ যোগ করলাম, দ্যাট পিউবার্টি দ্যাট শেপস, ঠিক আছে, যা আসলে আকার আকৃতি দেয়। ওই যে বলছিল না যে বিহেভিয়ার আর হচ্ছে প্যাসিভ ছিল ওইখানে, বিহেভিয়ার আর হচ্ছে মানুষের লাইফস্টাইল, এই দুটো জিনিস আর শেপড, ঠিক আছে, এই দুটো জিনিস গঠিত হয়। তার মানে গঠনটা কে করে, এই অ্যাডোলেসেন্সই তো করে। তো আমি সেটাকে এবার অ্যাক্টিভ বানাই দিলাম যে ওরা গঠিত হয় বাট গঠন করে হচ্ছে অ্যাডোলেসেন্স। পিউবার্টি দ্যাট শেপস, পিউবার্টি তো সিঙ্গুলার ছিল, দ্যাট শেপস যে আসলে শেপ করে, ওয়ান্স মানে কারো একজনের কোন জিনিসটা, বিহেভিয়ার্স, ঠিক আছে, কারো একজনের বিহেভিয়ার্স অ্যান্ড লাইফ স্টাইলস, ঠিক আছে, বিহেভিয়ার্স অ্যান্ড লাইফ স্টাইলস। এই তো উত্তর হয়ে গেল, কিন্তু নিজের ভাষায় কত সুন্দরভাবে লিখে ফেললাম আমরা।
সেটা হলো কি অ্যাডোলেসেন্স বলতে বোঝায় পিরিয়ড অফ টাইম যখন মানুষ অ্যাডাল্টহুডের দিকে পা বাড়ায় চাইল্ডহুড থেকে, এটা আরও পিউবার্টি নামে পরিচিত, যা আসলে একজনের বিহেভিয়ার এবং লাইফস্টাইলকে শেপ করে। সো এইভাবেই কিন্তু আমি খুব সহজেই লিখে 2 আউট অফ 2 পেয়ে যেতে পারি ডিরেক্টলি, আসলে কঠিন কিছুই না। চল আমরা পরের প্রশ্নটা দেখি। হোয়াট ইজ জেন্ডার ডিসপ্যারিটি? ঠিক আছে, জেন্ডার ডিসপ্যারিটি কী জিনিস? ওইখানে প্যাসেজের মধ্যে ছিল শুধু ডিসপ্যারিটি কথাটা, তাই না? বাট এখানে আছে জেন্ডার ডিসপ্যারিটি, মানে লিঙ্গভিত্তিক বৈষম্য কি, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইট, এটার কনসিকুয়েন্সেসগুলো কী কী, এগুলা কিন্তু দেওয়া আছে যে এটার কনসিকুয়েন্সেসগুলো কী কী। চলো তোমাদেরকে দেখাই যে কনসিকুয়েন্সেসগুলো কী কী। ওইখানে ছিল ডিসপ্যারিটি ছিল না, প্যাসেজের মধ্যে ছিল হচ্ছে ইনইকুয়ালিটি। কী ছিল? ইনইকুয়ালিটি, এই ওয়ার্ডটা ছিল, জাস্ট চেঞ্জ করে দিছে। ইনইকুয়ালিটি ওয়ার্ডটাকে বানাইছে, বৈষম্য জিনিসটাকে বানাইছে ডিসপ্যারিটি, সঙ্গে আরেকটা শব্দ যুক্ত করে দিয়েছে লিঙ্গ বৈষম্য। ওইখানে কিন্তু লিঙ্গ বৈষম্য সম্পর্কেই বলছিল মেয়েদের সাথে। তারপরে ওই জিনিসটা বলছিল লিডস টু, ওই যে ইনইকুয়ালিটি ওটা কী করে, প্যাসেজে বলছিল লিডস টু, মানে ঘটায়। কী কী ঘটায়? যা যা ঘটায় ওইগুলাই আসলে কনসিকুয়েন্সেস, বা ওইগুলাই আসলে পরিণাম, ওইগুলাই, ঠিক আছে, ওইগুলাই হচ্ছে পরিণাম। লিডস টু এর পরে যে জিনিসগুলো আছে ওইগুলাই হচ্ছে কনসিকুয়েন্সেস। তাহলে চলো জেন্ডার ডিসপ্যারিটি জিনিসটা কি, এটা তো বলা নাই ভাইয়া, ডিরেক্ট বলা নাই। চলো ইনইকুয়ালিটি কোথায় ছিল আগে খুঁজে বের করি। তুমি সব কিছু প্যাসেজে পাবা না, তোমাকে নিজে একটা কথা চিন্তা করে গুছিয়ে ওইটাকে ইংলিশে লেখার হ্যাবিট করতে হবে খুব সহজে। একদম সিম্পল সেন্টেন্সে বলো, বাট মেক শিওর ইউ হ্যাভ আনসার দ্য কোয়েশ্চেন ডাইরেক্টলি, ঠিক আছে? তো দেখে আসি কোথায় হচ্ছে ইনইকুয়ালিটি ছিল। এখানে ছিল না এই যে ইনইকুয়ালিটি কথাটা। বলছে বাংলাদেশে অ্যাডোলেসেন্ট গার্লসদের সিচুয়েশন আসলে বৈশিষ্ট্যমণ্ডিত হয় ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন, পরনির্ভরশীলতার দ্বারা। এই ইনইকুয়ালিটি কি করে? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ ঘটায়, চাইল্ড ম্যারেজের একটা বিস্তৃত প্রায় চর্চা ঘটায়, মার্জিনালাইজেশন ঘটায়, এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন, ইকোনমিক ইকোনমিক অপরচুনিটিস, মানে এই ধরনের অপরচুনিটিসগুলো থেকে তাকে হচ্ছে তাদেরকে বঞ্চিত করে, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এই জিনিসগুলো সৃষ্টি করে। তার মানে এই ইনইকুয়ালিটি এই জিনিসটা সৃষ্টি করে, লিঙ্গ বৈষম্য কি সৃষ্টি করে, এই জিনিসগুলাই সৃষ্টি করে। এইগুলাই পয়েন্ট আকারে লিখে দাও, কয়েকটা হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে? সো আমরা কি কি পাইছি এখানে? চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন, এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। তারপরে লাস্টেরটা এসে আবার দেখে নিয়ে লিখবো না, সমস্যা নেই, কয়টা আগে লিখে আসে, ঠিক আছে? খুবই সহজ, আমি তোমাকে দেখাই দিচ্ছি, তুমি নিজে লিখে কমপ্লিট করে, আমি কয়েকটা লাইন শুরু করে শেষ করা অবধি দেখাই দিচ্ছি। সো দেখো, প্রথমে হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি দ্বারা বলছিল, জেন্ডার ইনইকুয়ালিটি দ্বারা আসলে কি বৈশিষ্ট্যমণ্ডিত, বাট জেন্ডার ইনইকুয়ালিটি জিনিসটাকে এটা কিন্তু বলে নাই, ঠিক আছে? বাট এটা সংজ্ঞা কীভাবে দিব? হোয়াট ইজ জেন্ডার ডিসপ্যারিটি, ঠিক আছে? সো জেন্ডার ডিসপ্যারিটি এটাকে লেখো, জেন্ডার ডিসপ্যারিটি, জেন্ডার ডিসপ্যারিটি, ওকে। আগেরটা কি ছিল? স্ট্যান্ডস ফর, তাই না? তুমি বলতে পারো এবার রেফার্স, জেন্ডার ডিসপ্যারিটি সিঙ্গুলার, বলো রেফার্স টু লিঙ্গ বৈষম্য বলতে বোঝায়, কি বোঝায়? রেফার্স টু ডিসক্রিমিনেশন, কি বোঝায়? ডিসক্রিমিনেশন অন দ্য, ঠিক আছে, ডিসক্রিমিনেশন বৈষম্য কিসের উপর ভিত্তি করে? ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ on the basis of summons বলতে পারি বা once বলতে পারি, ঠিক আছে? on the basis of summons gender, ঠিক আছে? অথবা ডিসক্রিমিনেশন তো লিখতেই পারি, যে জেন্ডার ডিসপ্যারিটি মানে হচ্ছে ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ সামওয়ানস জেন্ডার, কারো একজন জেন্ডারের উপর ভিত্তি করে তার সঙ্গে যে ডিসপ্যারিটি হয়, বৈষম্য হয়, এটাকে যে লিঙ্গ বৈষম্য বলতেছে। তুমি আরও ভালোভাবে বলতে পারো এটাকে, এটা তো আমি আসলে বৈষম্যকে বৈষম্যই বলা হয়ে গেল কাইন্ডা, তবু মার্ক পাবা এখানে। বাট আরও সুন্দরভাবে লেখা যায় তো কীভাবে সেটা? জেন্ডার ডিসপ্যারিটি মানে হচ্ছে রেফার্স টু প্রায়োরিটাইজিং মানে কি? প্রায়োরিটাইজিং মানে হচ্ছে কাউকে কি করা? প্রায়োরিটি দেওয়া অন দ্য বেসিস অফ সামওয়ানস জেন্ডার। সো এখানে তুমি ডিসক্রিমিনেশন না লিখে কি লিখতে পারতা? ডিসক্রিমিনেশন ভুল না, বাট বৈষম্যকে বৈষম্যই বলা হয়ে গেল। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারতাম, সেটা কি? প্রায়োরিটাইজিং, হ্যাঁ, প্রায়োরিটাইজিং, ঠিক আছে? সো প্রায়োরিটাইজিং সামন, সেক্ষেত্রে হবে প্রায়োরিটাইজিং সামন, তারপরে হবে অন দ্য বেসিস অফ, সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে
হিজ অথবা হার, যে কোনো একটা ব্যবহার করবা, ঠিক আছে, অন দ্য বেসিস অফ হিজ জেন্ডার। তাহলে হিজ ব্যবহার করা উচিত যেহেতু প্রায়োরিটাইজিং বলছি। ওকে, তাহলে কি হলো, জেন্ডার ডিসপ্যারিটি রেফার্স টু প্রায়োরিটাইজিং সামওয়ান অন দ্য বেসিস অফ সামওয়ানস জেন্ডার, অথবা ইভালুয়েটিং, হ্যাঁ, অথবা ইভালুয়েটিং সামওয়ান অন দ্য বেসিস অফ হিজ অর হার এবার দিতে পারো, যখন ইভালুয়েটিং ইউজ করছো তখন হিজ বা হার দিতে পারো, মূল্যায়ন করা, হ্যাঁ। তাহলে এর মানে হচ্ছে মূল্যায়ন করা কিসের উপর ভিত্তি করে, কারো লিঙ্গের উপর ভিত্তি করে যখন তাকে মূল্যায়ন করা হয় এটাকে জেন্ডার ডিসপ্যারিটি বলে। প্রথম সেন্টেন্সের উত্তর কিন্তু আমাদের শেষ, হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর আমাদের শেষ। ওকে, এবার দ্বিতীয়টা কি বলছে, এটা কি ঘটায়, সুতরাং তোমাকে আর অ্যাডিশনাল সেন্টেন্স লেখার দরকার নাই, দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। সো একটা সংক্ষেপে উত্তর করো, তারপর পরেরটাই চলে যাও। হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ইট, ঠিক আছে, কনসিকুয়েন্সেস মানে এটার ফলাফল কি, তাহলে তুমি এটাকে ইট বলতে কি হয়েছে, জেন্ডার ডিসক্রিমিনেশন, তাহলে ইট দিয়ে লেখো, ঠিক আছে, ইট। এর আগে বলছিল কি বলছিল ওখানে, লিডস টু, তাই না, লিডস টুকে তুমি কি বলবা, রেজাল্টস ইন, তাহলে এটার কনসিকুয়েন্সেসগুলো এরকম লেখার দরকার নেই, দ্য কনসিকুয়েন্সেস অফ ইট আর, এটা আসলে খুবই কি শোনায়, খুবই মানে গরিব শোনায়, যে তুমি একদম প্রশ্ন থেকে সরাসরি সাবজেক্ট ভার্ব উঠাই নিয়ে চলে গেছো, তোমাকে একটু সেন্স অফ হিউমার খাটাইতে হবে, সেটা কি, এটা আসলে কি কি সৃষ্টি করে ওইটাই তো কনসিকুয়েন্সেস, সুতরাং ডিরেক্ট লেখার দরকার নেই। ইট রেজাল্টস ইন, হ্যাঁ, এটা কি কি ঘটায়, ইট রেজাল্টস ইন, এটাকে কি ঘটায়, আর্লি ম্যারেজ, ঠিক আছে, আর্লি ম্যারেজ সৃষ্টি করে, আর্লি ম্যারেজ সৃষ্টি করে। তারপর আর কি কি যেন সৃষ্টি করে, অনেক কথাবার্তা মাঝখানে হওয়াতে মাথা থেকে অলরেডি চলে গেছে। সো তোমাদের কাছে তো পরীক্ষার হলে দেখবা যে প্রশ্ন থাকবেই, আমরা চলে যাই প্রশ্নের মধ্যে, প্যাসেজ থাকবেই সামনের উপরে, সো প্যারা হবে না, আমরা দেখি। ওকে, এইখানে হ্যাঁ পেয়েছি, তাহলে এটা কি করে, এটা চাইল্ড ম্যারেজ সৃষ্টি করে, মার্জিনালাইজেশন অথবা মার্জিনালাইজেশন অথবা এক্সক্লুশন। তাহলে আমরা মার্জিনালাইজেশন নাই নিলাম, এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, ঠিক আছে, এটা লিখি, এক্সক্লুশন, সব কিছু লেখার দরকার নাই, কয়েকটা লিখলেই হয়েছে সিগনিফিকেন্ট। এক্সক্লুশন অর বলছে অথবা, তাহলে এক্সক্লুশন না নিয়ে অন্যগুলো নিলাম, তাহলে ইট রেজাল্টস ইন আর্লি ম্যারেজ, তারপর হচ্ছে এক্সক্লুশন অফ না ফ্রম আছে, এক্সক্লুশন ফ্রম, হ্যাঁ, হওয়ার কথা, যা প্রিপোজিশন আছে অ্যাপ্রোপ্রিয়েট ওইটাই ইউজ করো, হ্যাঁ, প্যাসেজের মধ্যে। সো এক্সক্লুশন ফ্রম, হ্যাঁ, এক্সক্লুশন মানে হচ্ছে বঞ্চনা, বঞ্চনা তো কোনো জায়গা থেকে হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হয় না। সো এক্সক্লুশন ফ্রম কী কী জিনিস থেকে, হেলথ, স্বাস্থ্য থেকে বঞ্চনা, হেলথ, এডুকেশন অ্যান্ড, তাহলে স্বাস্থ্য, শিক্ষা অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, ইকোনমিক অপরচুনিটিস, ঠিক আছে, অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে বা বঞ্চনা সৃষ্টি করে। তাহলে ইট রেজাল্টস ইন আর্লি ম্যারেজ, এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, কাদের জন্য সেটা চাইলে লিখে দিতে পারো, ঠিক আছে, ফর অ্যাডোলেসেন্ট গার্লস, ঠিক আছে, অ্যাডোলেসেন্ট গার্লস, ওকে, এটুকু লিখতে পারো। তাহলে কি লিখছো তুমি, এটা আসলে আর্লি ম্যারেজ, এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ঘটায় মেয়েদের জন্য, কিশোরী মেয়েদের জন্য। তারপর তুমি বলতে পারো অন টপ অফ দ্যাট, অন টপ অফ দ্যাট, এর বাইরেও, ঠিক আছে, অন টপ অফ দ্যাট, আগেরটা তুমি অ্যাক্টিভ করেছিলা, ইট রেজাল্টস ইন, এবার তুমি প্যাসিভ সেন্টেন্স করো, কিভাবে, এবার তুমি কোন জিনিসগুলো হয় ওইটা আগে লেখো, তারপর হচ্ছে তুমি বাই দিয়ে সাবজেক্ট লিখতে পারো। তো কিভাবে এটা করা যেতে পারে, এখানে আর কি কি ছিল, তাহলে এখানে আর কি কি জিনিস সৃষ্টি করে পরের সেন্টেন্সে বলছিল, ওইটাকে আমরা চাইলে নিয়ে এসে অ্যাড করতে পারি, টু গেট দ্য হাইয়েস্ট মার্ক ইন আনসারিং কোয়েশ্চেন, আমরা আরও কিছু আইডিয়া অ্যাড করতে পারি এখান থেকে। কী ছিল এখানে, আচ্ছা, ভালনারেবিলিটি টু, তাহলে ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, ঠিক আছে, তাহলে ভালনারেবিলিটি তো নাউন ছিল টু, এখান থেকে আমরা অন্য কিছু করতে পারি কিনা দেখি চিন্তা করে, অবশ্যই করা যাবে, ডেফিনেটলি করা যাবে। সো আমরা চলে যাই আমাদের যেখানে কোয়েশ্চেন ছিল, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আসলে এটা আনসার করা যাইতে পারে প্যারাফ্রেজ করে, হ্যাঁ। অন টপ অফ দ্যাট, আমরা এর আগে কি অ্যাডোলেসেন্ট গার্লসদের কথা বলছিলাম না, তাহলে তাদের জন্য দে ইউজ করতে পারি, আমি করলাম না এখানে প্যাসিভ, দে বিকাম মানে তারা হয়ে পড়ে,
ভালনারেবল, ঠিক আছে, ভালনারেবিলিটি ছিল না, তাদের অবস্থা বোঝাইতে দে বিকাম ভালনারেবল অ্যাডজেক্টিভ ইউজ করবো। সো দে বিকাম ভালনারেবল, দে বিকাম ভালনারেবল টু সেক্সুয়াল অ্যাবিউজ, ঠিক আছে, সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড কিছু একটা ছিল, ওইটা বসাই দাও, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো, অন টপ অফ দ্যাট দে বিকাম ভালনারেবল টু সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড ড্যাশ। তাইলে গার্লদের সঙ্গে এটাও ঘটে। প্রথমে বললাম জেন্ডার ডিসপ্যারিটি কী জিনিস, তারপর বললাম এটা কী কী সৃষ্টি করে, তার মানে কনসিকুয়েন্সেস চলে আসছে, তারপরে বললাম অধিকন্তু এটা মেয়ে, এটার কারণে অধিকন্তু দে বিকাম, মানে যে মেয়েরা আসলে কী হয়েছে, ভালনারেবল হয়েছে এই জিনিসগুলোর প্রতি। শেষ। তাহলে এইভাবেই উত্তর লেখা যাবে ভাইয়া। নেক্সট দেখো, হুইচ ফ্যাক্টরস আর রেসপন্সিবল, কোন জিনিসগুলা রেসপন্সিবল বা কোন জিনিসগুলো দায়ী, কোন ফ্যাক্টরগুলো দায়ী, তোমার ওই ফ্যাক্টরগুলো উত্তর করতে হবে ফর কিসের জন্য, গার্লস আর্লি ম্যারেজ, মেয়েদের আর্লি ম্যারেজের জন্য কোন জিনিসগুলো দায়ী, মেয়েদের আর্লি ম্যারেজের জন্য কোন জিনিসগুলো দায়ী বলছে। চলো তো আমরা দেখি আমরা এরকম কোনো ফ্যাক্টর আসলে পাই কিনা। আমি যতদূর দেখেছি মেয়েদের আর্লি বিবাহের জন্য যে জিনিসটা দায়ী সেটা কিন্তু প্যাসেজ আমি ডিরেক্টলি পাইছি। তো দেখো এইখানে যদি আসি আমি, তাহলে দেখব যে ওই একটা কথা একটা জায়গায় বলছিল না যে লেটার এই যে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য আসলে কোন জিনিসগুলো কাজ করে। হ্যাঁ, আমরা আনইনফর্মড, ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, এটা না, লেটার এজে, এই যে লেটার এজের কথাটা পাইছি। এইখানে দেখো কি বলছে যে রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা গেছে যে অ্যাডোলেসেন্স যাদের হচ্ছে বেশি শিক্ষা থাকে এবং যারা ধনী তারা তাদের মেয়েদেরকে কিন্তু দেরি করে বিয়ে দেয়, লেটার এজে বিয়ে দেয়, রাইট। এইখান থেকে তুমি একটা কনক্লুশন দাঁড় করতে পারো না যে কোন জিনিসগুলো দায়ী দ্রুত বিয়ে দেওয়ার জন্য। ওকে, দ্রুত বিয়ে দেওয়ার জন্য দায়ী হচ্ছে তাইলে কি, দেরি করে বিয়ে দেওয়া বলছে, দেরি, এখানে বলছে দেরি করে বিয়ে দেওয়ার কথা, তোমাকে বুঝে নিতে হবে ভাইয়া। দেখো, দেরি করে বিয়ে দেওয়ার জন্য দুইটা জিনিস এখানে কাজ করে, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে সম্পদ, তাই না, অ্যাফ্লুয়েন্ট, ধনী। তাইলে এটা হচ্ছে লেটার এজে দেরি করে বিয়ে দেওয়ার জন্য, তাইলে আর্লি ম্যারেজের জন্য দায়ী কোনগুলা, এই জিনিসগুলাই তো ভাইয়া। তাহলে তুমি যদি বলো ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব, আর ল্যাক অফ ওয়েলথ, এই দুইটা জিনিস দায়ী, ঠিক আছে, এই দুটো জিনিস দায়ী মেয়েদেরকে আগে বিয়ে দেওয়ার জন্য। আর কি জিনিস নিতে পারো এখান থেকে, ঠিক আছে, আর কি জিনিস নিতে পারো, আর কি জিনিস কি নেওয়া যাইতে পারে। তাহলে এইখান থেকে তুমি আরেকটা জিনিস নিতে পারো না, তারা আসলে এইখান থেকে দেখতে পাচ্ছ আনইনফর্মড কথাটা আছে, ব্রাইডস দেয়ার ফ্যামিলিজ আর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড রিপ্রোডাক্টিভ হেলথের ব্যাপারে। তো তুমি সচেতনতার অভাব জিনিসটাও তো নিজে থেকে আসলে ফাইন্ড করতে পারো যে সচেতনতার অভাব আরেকটা কারণ। তাহলে ঠিক আছে, আমরা তিনটা জিনিস পাইছি এইখান থেকে। পাইলাম একটা হচ্ছে কিসের, এখান থেকে পাইছিলাম যে শিক্ষিত হইলে দেরি করে বিয়ে দেয়, তার মানে অশিক্ষিত হইলে আগে বিয়ে দিবে। আর হচ্ছে ধনী হইলে দেরি করে বিয়ে দেয়, তাহলে কি গরিব হইলে আগে বিয়ে দিবে। তাহলে আমরা দুইটা জিনিসকে দায়ী করতে পারি এখানে এর জন্য মেইনলি। ওকে, প্রথমে বলি মেইনলি রেসপন্সিবল, দুইটা জিনিস যেহেতু সরাসরি প্যাসেজে পাইছি, তাইলে দেখি হুইচ ফ্যাক্টরস বলছে। তাইলে কোন ফ্যাক্টরসগুলো, তাই না, আমরা এইভাবে লিখতে পারি দ্য ফ্যাক্টরস দ্যাট আর, মানে যেইগুলা দ্যাট আর মেইনলি রেসপন্সিবল ফর গার্লস আর্লি ম্যারেজ, এখানে কিন্তু মেয়েটির বোঝায় নাই, মেয়েদের বুঝাইছে, সেই জন্য আগে প্লুরাল তারপরে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে। আর মেয়েটির বুঝাইলে আগে গার্ল তারপরে অ্যাপোস্ট্রফি দেন এস থাকে, ঠিক এইরকম। এই যে গার্ল অ্যাপোস্ট্রফি এস, মেয়েটির, এটা কি বোঝায়, সিঙ্গুলারের পজিটিভ মেয়েটির। আর এই যে গার্লস লেখার পরে শেষে যে অ্যাপোস্ট্রফি, এর মানে হচ্ছে মেয়েদের। তাহলে মেয়েদের আর্লি ম্যারেজের জন্য দায়ী কোন ফ্যাক্টরগুলো, প্রথমে বলুন দ্য ফ্যাক্টরস, যেগুলা মেয়েদের আর্লি ম্যারেজের জন্য দায়ী। আর ঠিক আছে, সে ফ্যাক্টরগুলো হইল, এই আর এর সাবজেক্ট কোনটা, এই দ্য ফ্যাক্টরসগুলো, এটাই সাবজেক্ট। আর এতক্ষণ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরস সম্পর্কে বলা হয়েছে, ফ্যাক্টর যেগুলো মেয়েদের বিয়ের জন্য দায়ী। আর ওই ফ্যাক্টরসগুলো হইল কি কি, সেই ফ্যাক্টরসগুলো হইল কি কি, ফ্যাক্টরসগুলো এক নাম্বার হচ্ছে ল্যাক অফ, ঠিক আছে, ল্যাক অফ এডুকেশন, ঠিক আছে, ল্যাক অফ এডুকেশন অ্যান্ড আরেকটা জিনিস কি পাইলাম, ল্যাক অফ এডুকেশন অ্যান্ড ওয়েলদি, তাই না। তাইলে
ওয়েলদি। আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে ফ্যাক্টরগুলো হইল ইলিটারেসি অ্যান্ড পোভার্টি, এটাও লিখতে পারি। হ্যাঁ, ল্যাক অফ এডুকেশন মানে কি? ল্যাক অফ এডুকেশন মানে তুমি একটু বড় হইলো, তুমি যদি একটু ছোট এক কথা লিখতে চাও তাহলে তুমি ইলিটারেসি লিখতে পারো, শিক্ষার অভাব মানে ইলিটারেসি লিখতে পারো। তাহলে ইলিটারেসি অ্যান্ড আরেকটা জিনিস লিখতে পারো, সেটা কি? ইলিটারেসি অ্যান্ড পোভার্টি, ওইটাও হইতো ল্যাক অফ, আমি যেটা লিখতেছিলাম ল্যাক অফ এডুকেশন অ্যান্ড ল্যাক অফ ওয়েলথ বা ল্যাক অফ এডুকেশন অ্যান্ড ওয়েলথ, এই দুটো লিখলে হয়ে যাইতো। আমি আরেকটু ভালো করে লিখতেছি, এক শব্দে প্রকাশ করতে চাইতেছি আইডিয়াটাকে, সেটা হচ্ছে ইলিটারেসি অ্যান্ড, ইলিটারেসি মানে হচ্ছে অশিক্ষা এবং দরিদ্রতা, তাহলে কি হবে? পোভার্টি। ঠিক আছে, পোভার্টি, এই দুটো জিনিস। ঠিক আছে, তাহলে হয়ে গেল। যে ফ্যাক্টরগুলো দায়ী সেগুলো হচ্ছে ইলিটারেসি অ্যান্ড পোভার্টি। অ্যানাদার, আরও একটা পরের সেন্টেন্স অ্যাড করার জন্য, অ্যানাদার ফ্যাক্টর, আমরা অ্যানাদার ফ্যাক্টর না লিখে আমরা এইভাবে শুরু করতে পারি যে আনকনসিয়াসনেস। হ্যাঁ, দেখো আনঅ্যাওয়ারনেসকে আমি আনকনসিয়াসনেস লিখতে পারবো সিনোনিম। ঠিক আছে, আনকনসিয়াসনেস, আনকনসিয়াসনেস ইজ অ্যানাদার ফ্যাক্টর, ইজ অ্যানাদার ফ্যাক্টর, আরও একটা ব্যাপার। তাহলে আনকনসিয়াসনেস আরও একটা ফ্যাক্টর, দ্যাট ইজ অলসো রেসপন্সিবল। ঠিক আছে, যেটাও দায়ী ফর ইট, ইহার জন্য। ঠিক আছে, ইহার জন্য যেটাও দায়ী। এই তো হয়ে গেল, দুইটা সেন্টেন্স আমি আমার উত্তরকে ডিস্ট্রিবিউট করে দিলাম এবং নাম্বার পেয়ে গেলাম খুব সহজেই। আমাদের এই প্রশ্নটা আসছিল ময়মনসিংহ বোর্ড 2024-এ। পরের প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে, বরিশাল বোর্ড 2019-এ আসছে, একই প্রশ্ন রিপিট হইতে পারে। এখন যেটা পড়াচ্ছি এটা আবারও আসতে পারে। দিনাজপুর বোর্ড 2017-তে আসছে। ওয়াই ইজ অ্যাডোলেসেন্স অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ? তোমাকে কি জিজ্ঞেস করছে? অ্যাডোলেসেন্স কেন জীবনের গুরুত্বপূর্ণ সময়? এটা কিন্তু ডিরেক্টলি বলে নাই, বাট বুঝে নিতে হবে অ্যাডোলেসেন্স কেন, অ্যাডোলেসেন্স কেন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন লাইফ, জীবনে কেন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কয়েকটা কথা কিন্তু এখানে বলছিল। ঠিক আছে, সো সেই কথাগুলো কি কি? এখানে কয়েকটা ব্যাপার বলছিল যেখান থেকে বুঝতে পারে যে অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট। এক নাম্বার পাইছিলাম হচ্ছে এই সময় মানুষের লাইফস্টাইল আর বিহেভিয়ার শেপড হয়, রাইট? এই সময় মানুষের লাইফস্টাইল আর বিহেভিয়ার শেপড হয় একেবারে ফার্স্ট। যেহেতু বিহেভিয়ার আর লাইফস্টাইল শেপড হয়, সেহেতু এটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যবহারই পরবর্তীতে তাকে এগিয়ে নেবে। ওকে, আরেকটা কথা কেন ইম্পর্টেন্ট, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেফারেন্স আনতে পারো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছিল? তারা বলছিল যে অ্যাডোলেসেন্স শেপ করে কি দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস, তাদের জীবনের কি করে? ফিউচারকে তারা শেপ করে, অ্যাডোলেসেন্স এই জিনিসটা শেপ করে। তাহলে এটাই আগে লেখো, এটা আরও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট বিকজ ইট শেপস অ্যাকর্ডিং টু হু, এটাও লিখতে পারো হু এর মতে এইটা কি করে, অ্যাডোলেসেন্স কি করে? ছেলে মেয়েদের ভবিষ্যৎকে কি করে? শেপ করে। ওকে, মোর ইম্পর্টেন্টলি আরও গুরুত্বপূর্ণভাবে বলা যায় সেটা কি, সেটা এই সময় মানুষের লাইফস্টাইল শেপড হয়, এই জন্য এটা ইম্পর্টেন্ট। শেষ কিন্তু আমরা দুটা উত্তর পেয়ে গেছি, একটা হচ্ছে লাইফস্টাইল আর বিহেভিয়ার শেপড হয় এই জন্য, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এই যে হু বলছে যে এটা হচ্ছে ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎকে কি করে? শেপ করে ছেলে মেয়েদের। হ্যাঁ, সো ছেলে মেয়েদের জীবনের ভবিষ্যৎকে শেপ করে, ওইটাও আমরা লিখবো, নো ওয়ারিজ। সো চলো আমরা তোটা লিখে ফেলি, অ্যাডোলেসেন্স কেন কি ইম্পর্টেন্ট। তুমি অ্যাডোলেসেন্স অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, এটার পরিবর্তে ওয়ার্ডটা চেঞ্জ করে সিগনিফিকেন্ট বলতে পারো, আরও এরকম ইম্পর্টেন্ট যতগুলো সিনোনিম আছে ইউজ করতে পারো, বাট এমন সিনোনিম ইউজ করে না যেটা এই কনটেক্সটের সঙ্গে যায় না। হ্যাঁ, অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স, ওকে, ইজ ছিল ভার্ব সাবজেক্টের পরে, অ্যাডোলেসেন্স ইজ, তারপরে হচ্ছে অ্যান ইম্পর্ট্যান্ট, এর জায়গায় লিখতে পারি অ্যাডোলেসেন্স ইজ এ লিখলে তো অটোমেটিক কি হয়ে যাবে? সিগনিফিক্যান্ট হয়ে যাবে। ইজ সিগনিফিক্যান্ট, ওকে, ইজ এ সিগনিফিক্যান্ট পিরিয়ড, তাই না? সিগনিফিক্যান্ট পিরিয়ড অফ হিউম্যান লাইফ বানাই দাও, দেখছো? প্যারাফ্রেজ করার কোনো আসলে সার্টেইন কোনো ওয়ে নাই, তুমি একটু চিন্তা ভাবনা করে ক্রিয়েটিভিটি খাটাইতে পারলে লাইফের জায়গায় হিউম্যান লাইফ বলে দিবা, এই যে একটু নিজের মতো করে লেখা হয়ে গেল। অ্যাডোলেসেন্স হচ্ছে সিগনিফিক্যান্ট পিরিয়ড অফ হিউম্যান লাইফ। এটা কেন তোমার কাছে জিজ্ঞেস করছিল, ওয়াই, বিকজ লিখতে পারো, আবার চাইলে সিন্সও লিখতে পারো। ঠিক আছে, সিন্স যেহেতু একটা সেন্টেন্স অ্যাড করবো তাই সিন্স দিব।
সিন্স যেহেতু, ইট এটা কি করে, শেপস, ঠিক আছে। আবার অথবা যেহেতু এটাও লিখতে পারি প্যাসিভ করে। প্যাসিভ করে কি লিখবো, যে সিন্স সিন্স কারা, সাবজেক্ট কারা আমি লিখবো, সাবজেক্ট হচ্ছে সিন্স। গার্লস অ্যান্ড বয়েজ লিখবো না, সিন্স যেহেতু আমরা বলতে পারি অ্যাডোলেসেন্টস, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট যারা কিশোর কিশোরীরা তাদেরকে এক কথায় অ্যাডোলেসেন্টস বলতে পারি সাবজেক্ট হিসেবে। সিন্স অ্যাডোলেসেন্টস, সিন্স অ্যাডোলেসেন্টস যেহেতু অ্যাডোলেসেন্টসরা, ওকে, অ্যাডোলেসেন্টস শেপ, অ্যাডোলেসেন্টস শেপ their behaviors and lifestyles, ঠিক আছে, and lifestyles lifestyle for the rest of life, ঠিক আছে। তাহলে দেখো আমি কি লিখছি, আমি একটু নিজের মতো করে কিছু শব্দ অ্যাড করছি এখানে। যেহেতু কিশোর কিশোরীরা তাদের ব্যবহার এবং তাদের লাইফস্টাইল শেপ করে অথবা লাইফস্টাইল ডেভেলপ করে, শেপের জায়গাতে আমরা কি বলতে পারি এখানে, ডেভেলপ ইউজ করতে পারি, কারণ শেপ কথাটা আমাদের আরও একবার ইউজ করা লাগতে পারে। ওরা আসলে ডেভেলপ করে তাদের যে ব্যবহার এবং লাইফস্টাইলকে ফর দ্য রেস্ট অফ লাইফ, অর্থাৎ জীবনের বাকি সময়ের জন্য, ঠিক আছে। ওকে, তো এটা জীবনের বাকি সময়ের জন্য তারা আসলে তাদের বিহেভিয়ার এবং লাইফস্টাইলকে কি করে, শেপ করে। ওকে, অ্যাকর্ডিং টু হু, আরেকটা লিখে দাও, অ্যাকর্ডিং টু WHO, এটার পূর্ণরূপ লেখার দরকার নাই। হুয়ের মতে কি, হুয়ের মতে ইট মানে কোন জিনিসটা, অ্যাডোলেসেন্স, ঠিক আছে। ইট অলসো শেপস, এটা আরও শেপ দেয় গার্লস অ্যান্ড বয়েজ, তাহলে ছেলেদের এবং মেয়েদের ফিউচারকে, তাই না, গার্লস অ্যান্ড বয়েজ ফিউচার, এটা আরও কি করে, ফিউচারকে শেপ করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, গার্লস অ্যান্ড বয়েজ ওদের ফিউচারকে, ঠিক আছে। আর কিছু লেখার দরকার নাই, আমরা এভাবে এটাকে লিখতে পারতাম। হু যেভাবে বলেছিল যে ইট অলসো শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইভস, ঠিক আছে, ছেলেদের মেয়েদের জীবনের দরকার নাই, আমরা ছেলেদের মেয়েদের ফিউচারকে লিখলেই হয়ে যাবে, একই কথা। অ্যাকর্ডিং টু হু, ইট অলসো শেপস গার্লস অ্যান্ড বয়েজ ফিউচার, এটা আরও কী করে, গার্লস বয়েজদের তোমার ফিউচারকে, ভবিষ্যৎকে কি করে, শেপ করে বা আকার আকৃতি দেয়। সো এই তো ভাইয়া, দেখছো কত সুন্দরভাবে উত্তর করা সম্ভব ছোট ছোট পার্ট নিয়ে এসে। এখন চলে যায় পরেরটায়, হাউ ডু ওয়েলথ অ্যান্ড এডুকেশন। এবার বলছে ওয়েলথ অ্যান্ড এডুকেশন, ঠিক আছে, সম্পদ এবং শিক্ষা হাউ কিভাবে ইনফ্লুয়েন্স করে, ডু ইনফ্লুয়েন্স মানে হচ্ছে কিভাবে ইনফ্লুয়েন্স করে, সম্পদ এবং শিক্ষা কিভাবে ইনফ্লুয়েন্স করে এ গার্লস ম্যারেজ, একটা মেয়ের বিয়েকে কিভাবে ইনফ্লুয়েন্স করে। এটা তুমি জেনেছো না, জেনেছো যে যেসব মেয়েরা শিক্ষিত ওইখানে বলা আছে, এবং যাদের পরিবার অ্যাফ্লুয়েন্ট তারা দেরি করে বিয়ে দেয়, আর অন্যদিকে যাদের এরকম অবস্থা নেই তারা আগে বিয়ে দেয়। এইভাবেই প্রভাবিত করে, ওই যে এইভাবেই প্রভাবিত করে, দুটা সেন্টেন্স লেখার পর বলবা দাস, হ্যাঁ, দাস দিয়ে শুরু করে দিবা, হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি মেয়েরা যারা একটু শিক্ষিত, হায়ার লেভেল অফ এডুকেটেড, ঠিক আছে। গার্লস উইথ, আমরা বলতে পারি যে গার্লস উইথ হায়ার, ঠিক আছে, উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, অর্থাৎ উচ্চ শিক্ষিত মেয়েরা, গার্লস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড, এবং ওই যে মেয়েরা আছে না তারা, তাহলে উইথ, আচ্ছা গার্লস উইথ না দিয়ে এবার বলতে পারি বিলং টু বা হচ্ছে ফ্রম দিতে পারি, তোমাদের জন্য সহজ হবে, আমি দিলে দিতাম হচ্ছে বিলঙ্গিং টু। তাহলে গার্লস ফ্রম হাই, গার্লস উইথ হাই লেভেল অফ এডুকেশন, অর্থাৎ উচ্চশিক্ষিত মেয়েরা, এবং ফ্রম অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, ফ্রম
অ্যাফ্লুয়েন্ট এখানে ওয়েলদির কথা বলছে, তো ওয়েলদি বলতে পারো, ঠিক আছে, এখানে ওয়েলদি বলতে পারো অ্যাফ্লুয়েন্টের জায়গাতে, ওয়েলদি ফ্যামিলি। তাহলে উচ্চশিক্ষিত মেয়েরা এবং ওয়েলদি ফ্যামিলি থেকে আসা মেয়েরা, ফ্যামিলি টেন্ড টু গেট ম্যারিড, তার মানে তাদের বিয়ে হতে দেখা যায়, টেন্ড টু গেট ম্যারিড, তাদের বিয়ে হতে দেখা যায়, টেন্ড টু গেট ম্যারিড, বিয়ে হতে দেখা যায় অ্যাট লেটার এজ, অ্যাট লেটার এজ মানে একটু কিসে, একটু বেশি বয়সে বা পরবর্তী বয়সে, ঠিক আছে, পরবর্তী বয়সে বিয়ে হতে তাদেরকে দেখা যায়। ওকে, তাদের বিয়ে হতে দেখা যায় পরবর্তী বয়সে। অন দ্য কন্ট্রারি বলতে পারি, অন দ্য কন্ট্রারি অন্যদিকে বা বিপরীতভাবে, বিপরীতভাবে পোর অ্যান্ড ইলিটারেট, ঠিক আছে, ইলিটারেট বা আনএডুকেটেড বলতে পারি, পোর অ্যান্ড আনএডুকেটেড বলতে পারি বা ইলিটারেট বলতে পারি, ইলিটারেট ফ্যামিলি, ঠিক আছে, ম্যারি দেয়ার গার্লস অফ, ম্যারি অফ মানে বিয়ে দেওয়া, তো তারা তো বিয়ে দেয়, তাই না? সো তাহলে দেখার অন্যদিকে ইলিটারেট অ্যান্ড পোর ফ্যামিলি ম্যারি দেয়ার গার্লস অফ, অর্থাৎ তাদের মেয়েদেরকে বিয়ে দেয়। এই যে ম্যারি অফ মানে বিয়ে দেওয়া, মাঝখানে আমি কাকে বিয়ে দিচ্ছি সেই অবজেক্টটা বসাই দিতে পারবো। সো ম্যারি দেয়ার গার্লস অফ অ্যাট অ্যান আর্লি এজ, অর্থাৎ অল্প বয়সে বিয়ে দেয়। হ্যাঁ, অর্থাৎ এই তো হয়ে গেল, অল্প বয়সে বিয়ে দেয়। দাস, এবার বলো দাস, এভাবে বা ইন দিস ওয়ে বলতে পারো, ইন দিস ওয়ে ওয়েলথ অ্যান্ড এডুকেশন, দাস বা ইন দিস ওয়ে ওয়েলথ অ্যান্ড এডুকেশন, ওয়েলথ অ্যান্ড এডুকেশন, দুইটা সাবজেক্ট আছে অ্যান্ড দ্বারা যুক্ত, ওয়েলথ আর এডুকেশন, সো প্লুরাল। এবং দেখো এখানে ডু থাকলে আমরা জানি এটা ইউজ করতে হয় না, জাস্ট এই ভার্বটা ইউজ করতে হয়, ইনফ্লুয়েন্স। হ্যাঁ, ইনফ্লুয়েন্স এ গার্লস ম্যারেজ, একটা মেয়ের বিয়েকে এইভাবে কি করে, প্রভাবিত করে। তাহলে প্রথমে বললাম বেশি শিক্ষিত এবং হচ্ছে ধনী ফ্যামিলি থেকে আসা মেয়েরা, মেয়েদেরকে দেরি করে বিয়ে হতে দেখা যায়। অন্যদিকে গরিব এবং অশিক্ষিত ফ্যামিলি, তাদের মেয়েদের ফ্যামিলিরা, পোর অ্যান্ড ইলিটারেট ফ্যামিলি ম্যারি, তো ফ্যামিলি তো হবে না, ফ্যামিলিজ হবে। হ্যাঁ, যেহেতু ম্যারি আমি এস দেই নাই এবং এই ধরনের ফ্যামিলি সবাইকেই বুঝাইতেছি, সো আমার উচিত আসলে ফ্যামিলিজ ইউজ করা, ঠিক আছে, ফ্যামিলিজ, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে, টিচার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম ধরে কেটে দিবে। তাহলে পোর অ্যান্ড ইলিটারেট ফ্যামিলিজ ম্যারি দেয়ার গার্লস অফ, তাদের মেয়েদেরকে বিয়ে দেয় অল্প বয়সে। এইভাবে শিক্ষা এবং সম্পদ ইনফ্লুয়েন্স করে একটা মেয়ের বিবাহকে। তো এইভাবে তুমি চাইলে খুব সহজে উত্তর করতে পারো। বাংলায় তুমি যেভাবে লেখো ওইভাবে যদি তুমি চিন্তা করো, বিশেষ করে এই প্রশ্নটার উত্তর কি হইতে পারে ওইটা নিয়ে যদি চিন্তা করো, তাহলে এইভাবে তুমি লিখতে পারবা। সো আমি তোমাদেরকে দেখাইছি যে কীভাবে সাবজেক্ট নিতে হয়, ভার্ব আনতে হয়, কিওয়ার্ডগুলো কীভাবে ডেভেলপ করতে হয় মাথার মধ্যে, দেখাই তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লেখাই দিলাম। এখন আমি এক্সপেক্ট করব যে এইখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোও কিন্তু বোর্ডের প্রশ্ন, এগুলা তুমি নিজে নিজে প্র্যাকটিস করার ট্রাই করো। এবং আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ডেসক্রিপশন এবং হচ্ছে কমেন্টের মধ্যে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেইখানে তুমি জয়েন করো। ওইখানে জয়েন করে তুমি প্রশ্নগুলোর উত্তর লিখে দাও, যদি কোথাও কনফিউশন থাকে আমি ওগুলো কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। আরও ভালো হয় তুমি যদি এটাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক নাও, তোমার এই প্যাসেজের ছবি তুলে জেমিনাইকে দাও এবং হচ্ছে এই প্রশ্নের উত্তর যেটা লিখছো জেমিনাইকে দাও, তুমি বলো যে আমার এই উত্তরের মধ্যে কোথায় কোথায় ভুল হয়েছে, বাংলাতে ইনস্ট্রাকশন দাও, বলে দিবে, তুমি আমাকে একটু এক্সপ্লেইন করে দাও, ও তোমাকে এক্সপ্লেইন করে দেবে যে কোথায় কোথায় ভুল হয়েছে। আরও সহজ হয় যদি বলো ইন শর্ট, মানে সংক্ষেপে তুমি আমাকে এক্সপ্লেইন করে দাও, তাহলে এক্সপ্লেইন করে দিবে এবং তুমি সেই ভুলগুলো ফিক্স করে নিয়ে পরবর্তী প্রশ্নে চলে যেতে পারো। এইভাবে তুমি তোমার রাইটিং ইমপ্রুভ করতে পারো। এআইকে ভাইয়া ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদের জীবনে ব্যবহার করতে হবে। আমরা যদি ব্যবহার না করি পিছিয়ে যাবে, এবং যারা ব্যবহার করবে তারা কিন্তু আগায় যাবে। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে, ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে এআই খুব মারাত্মক ভূমিকা পালন করতে পারে, এটা হোক স্পিকিং বা রাইটিং। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দেখা হবে আবার নতুন কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।